EEE337 ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ের যে ভাইভা দিয়েছিলাম, ভাইভার জন্য যে কোয়েশ্চেন অ্যান্সার তৈরি করে দিয়েছিলাম, সেই কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে বেশ কিছু প্রবলেম তৈরি হয়েছে অনেক স্টুডেন্টের মধ্যেই। যে প্রবলেমগুলো সলভ করার জন্যই মূলত আজকের এই ভিডিওটা। আমি এক এক করে কোয়েশ্চেন অ্যান্সারগুলোতে যাব এবং সেগুলো এক্সপ্লেইন করব। ফার্স্ট কোয়েশ্চেনে যদি আমি আসি, তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে, হাউ মেনি স্টেপস আর ইনভলভড ইন অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, যেটার আরেকটা নাম হচ্ছে পালস কোড মডুলেশন। সেই পালস কোড মডুলেশন কিংবা অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনে যে স্টেপগুলো আছে, সেই স্টেপগুলোর নাম এবং তার এক্সপ্লেনেশন জানতে চাওয়া হচ্ছে। তাহলে এখানে আমরা ফিগারে যদি আসি, তাহলে দেখতে পাচ্ছি একটা অ্যানালগ সিগন্যাল আছে। অ্যানালগ সিগন্যালকে আমরা বলি কন্টিনিউয়াস টাইম কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল। তাহলে এখানে যে ব্লকটা আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলছি পিসিএম এনকোডার, সেই পিসিএম এনকোডারে যে ব্লকগুলো কিংবা যে কম্পোনেন্টগুলো আছে, সেটিই মূলত অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের বিভিন্ন কম্পোনেন্ট অথবা সাবসিস্টেম। যেমন এখানে প্রথমেই আছে স্যাম্পলিং, তারপরে আছে কোয়ান্টাইজিং এবং লাস্টে আছে এনকোডিং। তাহলে প্রথমেই চলে আসি স্যাম্পলিংয়ে। তাহলে স্যাম্পলিংয়ের কাজ কি? স্যাম্পলিংয়ের কাজ হচ্ছে, এই যে সিগন্যালটা, এটা ছিল কন্টিনিউয়াস টাইম কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল। তাহলে এই সিগন্যালটাকে পিএম পালস অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যাল অর্থাৎ ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস ভ্যালুডে পরিণত করাই হচ্ছে স্যাম্পলিংয়ের কাজ, স্যাম্পলারের কাজ। স্যাম্পলিংয়ের পরে আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টাইজিং। কোয়ান্টাইজিং হচ্ছে আমাদের এই যে ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস ভ্যালুড আছে, এই সিগন্যালটাকে আমাদের বিভিন্ন গ্রিডে ভাগ করা হয়, যেটাকে আমরা কোয়ান্টাইজেশন জোন বলি। সেই কোয়ান্টাইজেশন জোনে এই স্যাম্পলটা কোন কোয়ান্টাইজেশন জোনে রাউন্ড অফ হয়, সেটাই আসলে বেসিক্যালি আমাদের কোয়ান্টাইজ সিগন্যাল। তাহলে এভাবে একটা পিএম সিগন্যালকে আমি ইনপুটে নিয়ে আমরা অনেকগুলো কোয়ান্টাইজেশন জোন আমরা সেট করব, যেটা একটা গ্রিডেড ফর্মে থাকবে। এখন এই স্যাম্পলটা যে কোয়ান্টাইজেশন জোনের কাছাকাছি থাকবে, আমরা সেই কোয়ান্টাইজেশন জোনে এই স্যাম্পলটাকে আমরা রাউন্ড অফ করব। তাহলে রাউন্ড অফ করার সুবিধা কি? রাউন্ড অফ করার কারণে আমাদের বিভিন্ন রেঞ্জের ভ্যালু তৈরি হয়েছিল, যেটা ছিল হচ্ছে স্যাম্পলিংয়ের পরে আমরা পেয়েছিলাম। তাহলে সেই বিভিন্ন রেঞ্জের অ্যাম্পলিটিউড ভ্যালুকে আমি একটা ফিক্সড রেঞ্জ অ্যাম্পলিটিউডে নিয়ে আসতে পারবো। তাহলে এর মাধ্যমে আমরা যেরকম ইনফরমেশনটাকে কম্প্রেস করতে পারবো, তাহলে আমাদের ইনফাইনাইট ইনফরমেশনের জায়গায় এখন ফাইনাইট সেট অফ ইনফরমেশন প্রয়োজন হবে। তাহলে এই হচ্ছে কোয়ান্টাইজের কাজ। কোয়ান্টাইজেশনের পরে আমরা যে কোয়ান্টাইজেশন জোনে আমাদের স্যাম্পলটা রাউন্ড অফ হলো, সেই কোয়ান্টাইজেশন জোনের করসপন্ডিং যে ডিজিটাল ভ্যালু, সেটা দিয়ে আমরা এনকোডিং করব। যেমন আমাদের যদি আমরা 3 বিট কোয়ান্টাইজেশন করি, আর আমাদের এই ফার্স্ট স্যাম্পলটার যদি সেকেন্ড কোয়ান্টাইজেশন জোনে রাউন্ড অফ হয়, তাহলে আমরা জানি যে 2 এই নিউমেরিক ভ্যালুর করসপন্ডিং বাইনারি হচ্ছে 1 1। তাহলে এই 1 1 দিয়ে 2 এর জন্য হচ্ছে 1 0। তাহলে আমরা যেহেতু 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে এটার করসপন্ডিং, এই স্যাম্পলটার করসপন্ডিং বাইনারি হবে 0 1 0। তাহলে এভাবে আমরা মূলত রাউন্ড অফ করব অথবা এনকোডিং করব। যেমন আমরা এখানে যদি ফার্স্ট যে স্যাম্পলটা আছে, এই স্যাম্পলটা যদি সেকেন্ড কোয়ান্টাইজেশন জোনে রাউন্ড অফ হয়, আমাদের সেকেন্ড যে স্যাম্পলটা আছে, এটা যদি 4 নাম্বার কোয়ান্টাইজেশন জোনে রাউন্ড অফ হয়, তাহলে 4 নাম্বার কোয়ান্টাইজেশন জোনের জন্য আমরা ইউজ করব 1 1 0। এভাবে আমরা ডিফারেন্ট 1 0 0 এভাবে ডিফারেন্ট কোয়ান্টাইজেশন জোনের জন্য, যেমন আমাদের যদি 7 নাম্বার কোয়ান্টাইজেশন জোনে রাউন্ড অফ হয়, তাহলে 3 বিট দিয়ে যেহেতু রিপ্রেজেন্ট করছি, তাহলে 1 1 1 এভাবে আমরা এনকোডিং করব। তখন এনকোডিং করার পর আলটিমেটলি এটা ডিজিটাল ডাটা অর্থাৎ 1 0 1 0 এভাবে চলে আসবে। এটাই হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের বিভিন্ন স্টেপ। এবার আমরা এখানে আসি, হোয়াট আর দ্য ব্লকস অফ ডিএসি। ডিএসি হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন। যখন আমাদের অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন হয় ট্রান্সমিটারে, তখন ডিএসিটা হয় হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনটা হয় হচ্ছে আমাদের রিসিভারে। তাহলে রিসিভারে ডিএসি ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনের উদ্দেশ্য হচ্ছে, আমরা যে ডিজিটাল ডাটাটাকে পাঠালাম 1 0 1 0, এই যে ডাটাটাকে পাঠালাম, এটাকে আবার আমাদের অ্যানালগ সিগন্যালে নিয়ে আসা, এটাই হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের কাজ।
দুই ধরনের ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার আছে, একটা হচ্ছে ওয়েটেড রেজিস্টার ডিএসি, আরেকটা হচ্ছে R2R ল্যাডার ডিএসি। এখানে যেটা দেখানো হয়েছে, এখানে আমি যেটা একে দেখিয়েছি সেটা হচ্ছে মূলত ওয়েটেড রেজিস্টার ডিএসি। ওয়েটেড রেজিস্টার ডিএসি এখানে আমরা এই ফিগার থেকে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যদি মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং লিস্ট সিগনিফিক্যান্ট বিটে আমাদের যদি 4টা বিট থাকে ABCD, এটা মূলত 4টা ডিজিটাল ডাটা ইনপুটকে বোঝাচ্ছে। যেমন আমরা যদি এখানে একটা উদাহরণের কথা চিন্তা করি 0001, তাহলে A হচ্ছে 0, B হচ্ছে 0, C হচ্ছে 0, D হচ্ছে 1। তাহলে এভাবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিট পর্যন্ত আমরা A থেকে D পর্যন্ত 4টা ইনপুট ডিজিটাল ইনপুট বিটকে আমরা রাখলাম এখানে। রাখার পরে এটা চলে গেল হচ্ছে আমাদের রেজিস্টার নেটওয়ার্কে। তাহলে এই রেজিস্টার নেটওয়ার্কটাই মূলত ওয়েটেড রেজিস্টার। এই ওয়েটেড রেজিস্টারের বৈশিষ্ট্য হচ্ছে আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিটে, আমাদের বিট যেহেতু মোস্ট সিগনিফিক্যান্ট সেই কারণে এখানে যে রেজিস্টারের ভ্যালুটা আমরা ইউজ করব সেটা হবে লিস্ট। এই ভ্যালুটা রেজিস্টারের ভ্যালুটা হবে লিস্ট। আর যতই আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিটের দিকে আগাতে থাকবো তত আমাদের রেজিস্টারের ভ্যালু বাড়তে থাকবে। কোন প্রপোর্শনে বাড়তে থাকবে? দ্বিগুণ হবে। যেমন A ইনপুটের সাথে আমাদের যে রেজিস্টার ছিল B ইনপুটের সাথে সেই রেজিস্টারের ভ্যালুটা দ্বিগুণ হয়ে যাবে। সিতে এসে B এর দ্বিগুণ, আবার ডিতে C এর দ্বিগুণ। এভাবে 8 থেকে 8R পর্যন্ত আমরা এই যে রেজিস্টার নেটওয়ার্ক ইউজ করলাম এটাই মূলত ওয়েটেড রেজিস্টার। কেন ওয়েটেড বলা হচ্ছে? কারণ R এর আগে 1 আছে, R এর আগে 2 আছে, 4 আছে, 8 আছে। 1, 2, 4, 8 এগুলোই মূলত রেজিস্টারের ওয়েট। এখন এটা চলে যাচ্ছে হচ্ছে সামিং অ্যাম্প্লিফায়ারে। আমরা জানি সামিং অ্যাম্প্লিফায়ারে ইনভার্টিং টার্মিনালে চলে গেছে, আর এখানে নন ইনভার্টিং যে টার্মিনাল এটা আমাদের গ্রাউন্ডেড করা আছে। আর আমাদের এখানে আউটপুট থেকে ফিডব্যাক করে ফিডব্যাক রেজিস্ট্যান্সের মাধ্যমে অথবা আমাদের যেটা রেফারেন্স রেজিস্ট্যান্স বলি সেই ফিডব্যাক রেজিস্ট্যান্স অথবা রেফারেন্স রেজিস্ট্যান্সের মাধ্যমে সেটা চলে এসছে আমাদের একটা টার্মিনাল চলে এসছে ইনভার্টিং টার্মিনালে। তাহলে এটাই মূলত আমাদের সামিং অ্যাম্প্লিফায়ারের কাজ। আর আমরা জানি যে সামিং অ্যাম্প্লিফায়ারে আউটপুট ভোল্টেজ, এই যে এখানে যে আউটপুট ভোল্টেজটা সেটার একটা ইকুয়েশন আছে। সামিং অ্যাম্প্লিফায়ারের আউটপুট ভোল্টেজ ডিপেন্ড করে হচ্ছে মাইনাস রেফারেন্স রেজিস্ট্যান্স উইদিন ব্র্যাকেট V1 ডিভাইডেড বাই R1 প্লাস V2 ডিভাইডেড বাই R2 প্লাস V3 ডিভাইডেড বাই R3 প্লাস V4 ডিভাইডেড বাই R4। অর্থাৎ যতগুলো ভোল্টেজ আছে করসপন্ডিং ভোল্টেজকে আমরা রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করব। এখন এটা যেহেতু সামিং অ্যাম্প্লিফায়ার, তাহলে সামিং অ্যাম্প্লিফায়ারে আমরা আসলে যদি আমাদের ইনপুটে আমরা একটা 4 বিট ইনপুট, একটা ডিজিটাল ইনপুট আমরা নিই, তাহলে তার করসপন্ডিং অ্যানালগ ভোল্টেজটা কী হবে? যেমন এখানে আমরা দেখতেছি যে আমাদের এখানে 0001 আছে, তাহলে ABCD এখানে আমরা 0001 যদি বসাই তাহলে আমাদের V1, V2, V3 এগুলো কিন্তু তিনটার ভ্যালুই কিন্তু 0। কেননা আমরা যখন ডিজিটাল 0 বলি মানে 0 বিট কিন্তু আসলে 0 ভোল্টেজকে রিপ্রেজেন্ট করে। ঠিক তেমনি 1 বিট রিপ্রেজেন্ট করে 4 ভোল্ট। আমরা এখানে 1 বিট দিয়ে 4 ভোল্ট বুঝিয়েছি। 1 বিটের করসপন্ডিং ভোল্টেজ হচ্ছে 4 বিট। তাহলে এভাবে আমরা V1 ডিভাইডেড বাই R1 প্লাস V2 ডিভাইডেড বাই R2, V3 ডিভাইডেড বাই R3, V4 ডিভাইডেড বাই R4 এভাবে আমরা মূলত এই রেঞ্জটা বের করেছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এই সব ভ্যালু 0 হয়ে গেছে, আলটিমেটলি শুধুমাত্র একটা ভ্যালু রয়ে গেছে। তাহলে এখানে আর ক্যান্সেল আউট হয়ে যাবে, 4, 8 ক্যান্সেল আউট হয়ে যাবে, 1 ডিভাইডেড বাই 2 পাবো, অর্থাৎ -0.5 ভোল্ট পাবো। তার মানে এখানে এই যে আমরা 0001 এরকম ডিফারেন্ট কম্বিনেশন হতে পারে, 1001, 1002 এভাবে ডিফারেন্ট কম্বিনেশনের জন্য সামিং অ্যাম্প্লিফায়ারে আমরা ডিফারেন্ট ভোল্টেজ রেঞ্জ পাবো। অর্থাৎ আমাদের উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল হচ্ছে ইনপুটে আমাদের ডিজিটাল বিট থাকবে, সেটাকে একটা ভোল্টেজে পরিণত করতে হবে। যেমন 0.1, 1.5, 2.5, 3, 3.5, 4 এরকম ডিফারেন্ট ভোল্টেজ লেভেলে পরিণত করতে হবে। এটাই মূলত আমাদের ওয়েটেড রেজিস্টারের কাজ। তাহলে এখানে আমরা যে ব্লক বোঝাতে চেয়েছি সেই ব্লকের নাম কি? আসলে ব্লকের নাম হচ্ছে আমাদের ইনপুট গেটস। আমাদের এখানে যেরকম 4টা ডিজিটাল ইনপুট আছে, এখানে B1 থেকে Bn পর্যন্ত n সংখ্যক ডিজিটাল ইনপুট বোঝানো হয়েছে এবং এই ইনপুটগুলো চলে যাচ্ছে ইনপুট গেটসে। ইনপুট গেটস একটা বাফারের মতো কাজ করে। সিম্পলি এটা ইনপুট থেকে
আমাদের রেজিস্টারে নিয়ে যায়। তাহলে n বিট রেজিস্টার সেটা বিটগুলোকে ধরে রাখছে, ধরে সে একটা একটা করে বিটকে ট্রান্সফার করছে কনভার্টারের ভ্যালুর উপর ভিত্তি করে। পরবর্তীতে এটা চলে গেল ভোল্টেজ সুইচে। ভোল্টেজ সুইচ মূলত সিঙ্গল পুল ডাবল থ্রো টাইপের এক ধরনের সুইচ, যেখানে আসলে রেফারেন্স ভোল্টেজের উপর ভিত্তি করে আমাদের কোন ইনপুটটা আউটপুটে যাবে সেটা ডিপেন্ড করে। দেন আমাদের রেজিস্টিভ সামিং নেটওয়ার্ক, যেটা আমরা এখানে দেখালাম যে আমাদের ওয়েটেড রেজিস্টার যেটা সেটা, এবং পরবর্তীতে অ্যাম্প্লিফায়ারে আমরা এখানে অপেম্প ইউজ করেছি, যেমন আমরা এখানে সামিং অ্যাম্প্লিফায়ার ইউজ করেছি, সেরকম সামিং অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে আলটিমেটলি আমরা একটা ডিজিটাল ইনপুটের করসপন্ডিং একটা অ্যানালগ আউটপুট আমরা পাবো। তাহলে এটা ছিল ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। পরে এখানে আছে যে এডিসি এবং ডিএসির ক্ষেত্রে রিজলিউশন কাকে বলে। তাহলে রিজলিউশন বিষয়টা হচ্ছে, আমরা যদি এখানে লিটারেচারটা পড়ি তাহলে এখানে যে লিটারেচার বা এখানে যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে সেই ডেফিনেশনটা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের ক্ষেত্রে রিজলিউশন। আর আমি এখানে নিচে ফিগারে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের ক্ষেত্রে রিজলিউশন কাকে বলে সেটা দেখিয়েছি। তাহলে রিজলিউশন হচ্ছে ভ্যারিয়েশন, কতটুকু আমরা ভ্যারিয়েশন করছি আউটপুট ভোল্টেজকে ফর ইচ এভরি চেঞ্জ অফ দ্য লিস্ট সিগনিফিক্যান্ট বিট ইন দ্য ডিজিটাল ইনপুট। আমরা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারে একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের একটা ডিজিটাল ইনপুট থাকবে, সেটাকে আমাদের অ্যানালগ ভোল্টেজে পরিণত করতে হবে, অর্থাৎ আউটপুট ভোল্টেজে পরিণত করতে হবে। তাহলে রিজলিউশন হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট যেটা, সেটার ভ্যারিয়েশন কতটুকু আমি চেঞ্জ করছি, অর্থাৎ এটা একটা স্টেপ সাইজের কথা বলছে যে আমাদের স্টেপ সাইজটা কতটুকু বড় কিংবা কতটুকু ছোট হবে। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে আমাদের এটা আসলে আমরা কি করতে চাচ্ছি। ইনপুটে আমরা যখন ট্রান্সমিটার এন্ডে আমাদের একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ছিল, সেই সিগন্যালটাকে আমাদের কিন্তু রিসিভারে যখন আমরা এটাকে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার করলাম, তখন কিন্তু অরিজিনাল সিগন্যালের একটা অ্যাপ্রক্সিমেট ভার্সন আমরা তৈরি করতে চাচ্ছি। তাহলে এই যে ক্লোজলি আমরা কতটুকু অ্যাপ্রক্সিমেট করতে পারবো, এক্স্যাক্ট ভার্সনের কাছাকাছি আমরা কতটুকু নিয়ে আসতে পারবো, সেটা কিন্তু রিজলিউশনের উপর ডিপেন্ড করে। অর্থাৎ রিজলিউশন যত বেশি হবে, অর্থাৎ স্টেপ সাইজ যত ছোট হবে, তত আমরা ফাইনার ডিটেইল পাবো, অর্থাৎ আমাদের খুব সূক্ষ্ম চেঞ্জগুলো, ভ্যারিয়েশনগুলো আমরা নিয়ে আসতে পারবো, অর্থাৎ একটা ক্লোজ অ্যাপ্রক্সিমেশন, সিগন্যালের একটা ক্লোজ অ্যাপ্রক্সিমেশন আমরা পাবো। অর্থাৎ আমাদের ভোল্টেজ যে ডিভিশনগুলো থাকবে সেগুলো খুব ছোটো ছোটো হবে, অর্থাৎ যেটাকে আমরা স্টেপ সাইজের কথা বলছিলাম। তাহলে এখানে আমরা রিজলিউশন ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের ক্ষেত্রে রিজলিউশন বলতে আমরা বুঝতেছি যে লিস্ট সিগনিফিক্যান্ট বিটের ভোল্টেজ, সেটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজকে আমরা যদি 2n-1, যেখানে ক্যাপিটাল N হচ্ছে নাম্বার অফ বিটস, যেমন একটু আগে আমরা 4 বিট ডিএসি দেখেছি, যেখানে আমাদের ডিএসি ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের ইনপুটে 4টা বিট ছিল, যেটার করসপন্ডিং অ্যানালগ ভোল্টেজ আমরা তৈরি করেছি। তাহলে এখানেও তাই আসলে যে লিস্ট সিগনিফিক্যান্ট বিটের করসপন্ডিং ভোল্টেজ যেটা, সেটা আমরা বের করতে পারি রেফারেন্স ভোল্টেজকে 2n-1 দিয়ে ডিভাইড করার মাধ্যমে। যেমন আমরা যদি একটা ছোট্ট উদাহরণ বলি, যেমন আমাদের কাছে যদি একটা ইউনিপোলার সিগন্যাল থাকে, ইউনিপোলার সিগন্যাল মানে যেটার একটা মাত্র ফেজ আছে, অর্থাৎ উপরের ভোল্টেজ লেভেলকে সে রিপ্রেজেন্ট করে। তাহলে ইকুইলিব্রিয়ামের এক পাশে সে থাকে, তাহলে ইকুইলিব্রিয়াম এটা, আর এটার উপরে কেবলমাত্র উপরের দিকে সিগন্যালটা আছে, অর্থাৎ ইউনিপোল, পোল হচ্ছে একটা। তাহলে 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত ম্যাক্সিমাম হচ্ছে 5 ভোল্ট। তাহলে এরকম যদি আমাদের একটা ইউনিপোলার সিগন্যাল থাকে 0 to 5 ভোল্ট ইউনিপোলার, তাহলে এই এক্সটি সিগন্যালের জন্য আমাদের রিজলিউশন কি হবে, অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের ক্ষেত্রে রিজলিউশন কি হবে সেটা আমরা বের করতে পারি। রিজলিউশন অথবা স্টেপ সাইজ হচ্ছে 5, অর্থাৎ ম্যাক্সিমাম ভোল্টেজ, রেঞ্জটাকে বোঝাচ্ছে 0 থেকে 5 ভোল্ট, 5 ভোল্ট মাইনাস 0 ভোল্ট, দ্যাট মিনস 5 ভোল্ট, ডিভাইডেড বাই 2n। তাহলে এখানে বলেই দেওয়া আছে এটা হচ্ছে 12 ভোল্ট এডিসি, তাহলে 2n-1। তাহলে এখানে আমরা স্টেপ সাইজ দেখতে পাচ্ছি 35 মাইক্রোসেকেন্ড। তাহলে এইটা খুব ছোট্ট ভ্যারিয়েশনকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এভাবে যদি আমরা এটাকে যদি বাইপোলারের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে বাইপোলারে তো আমাদের দুইটা পোল, ইকুইলিব্রিয়ামের উপরে এবং নিচে আমাদের দুইটা ফেজ আছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ভ্যারিয়েশনটা বোঝার চেষ্টা করি, তাহলে এখানে কি হবে, এখানে হবে 10 5 ভোল্ট মাইনাস 5 ভোল্ট, দ্যাট মিনস 10 ডিভাইডেড বাই 2 12 -1। তাহলে সেক্ষেত্রে আমরা একটু স্টেপ সাইজটা বড় পাবো।
তাহলে আমরা বলেছি যে স্টেপ সাইজ যত ছোট হবে তত ভালো, এটাই হচ্ছে রিজলিউশন। এরপরে আমরা চলে আসি অ্যালিয়াসিংয়ে। অ্যালিয়াসিং নিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করেছি। অ্যালিয়াসিংয়ের বিষয়টা আমরা বলেছিলাম যে অ্যালিয়াসিং মানে হচ্ছে ছদ্মবেশী। যখন আমরা অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন করি অথবা মডুলেশন করি, তখন আমরা যে স্যাম্পলিং করি, যে রেটে স্যাম্পলিং করি, সেটা 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে আন্ডার স্যাম্পল, একটা হচ্ছে স্যাম্পল অ্যাকুরেট স্যাম্পল অথবা মিনিমাম স্যাম্পল, আরেকটা হচ্ছে ওভার স্যাম্পল। তাহলে আমরা যদি আন্ডার স্যাম্পল করি তখনই মূলত অ্যালিয়াসিং তৈরি হয়, অর্থাৎ যখনই আমি এটাকে মডুলেট করতে যাব তখনই বেসিক্যালি সিগন্যালটা ফোল্ড ওভার হয়ে আরেকটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে সে ডিস্ট্রয় করে দেয়, অথবা সিম্পলি জাস্ট ফোল্ড ওভার হওয়ার কারণে নিজে যেভাবে করাপ্টেড হয় ঠিক তেমনি অন্য ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলোকেও সে করাপ্ট করে দেয়। তাহলে এখানে যদি লিটারেচারটা আমরা পড়ি তাহলে এখানে লেখা আছে অ্যালিয়াসিং ইজ অ্যান এফেক্ট দ্যাট মেক্স ডিফারেন্ট সিগন্যালস indistinguishable when sampled। তার মানে যখন স্যাম্পল করা হচ্ছে তখন এই অ্যালিয়াসিংয়ের এফেক্টের কারণে দুইটা আলাদা আলাদা সিগন্যালকে আসলে ডিস্টিংক্ট করা যাচ্ছে না, অর্থাৎ শনাক্ত করা যাচ্ছে না। তাহলে দেখে মনে হচ্ছে দুইটা সিগন্যাল মূলত একই রকম সিগন্যাল, কিন্তু তারা আসলে আলাদা সিগন্যাল ছিল। যেমন আমরা যখন ম্যাথ করেছিলাম অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনে, আমরা যখন ম্যাথ করেছিলাম তখন আমরা দেখেছি যে দুইটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি, দুইটা সিগন্যালের অ্যাঙ্গুলার ভ্যালোসিটি দুইটা সম্পূর্ণ আলাদা ছিল, কিন্তু যখনই আমরা এটাকে ডিসক্রিট সিগন্যালে কনভার্ট করেছি স্যাম্পলিংয়ের মাধ্যমে এবং আন্ডার স্যাম্পলিং করা হয়েছে, তখনই মূলত অ্যালিয়াসিং তৈরি হয়েছে। আমরা দেখেছিলাম যে অ্যালিয়াস কোনগুলো ছিল এবং অ্যালিয়াস অ্যাভয়েড করার জন্য আমাদের কী ধরনের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি চুজ করা দরকার ছিল, সেটা কিন্তু আমরা ম্যাথে করে এসেছি। তাহলে ইট অলসো রেফার্স টু দ্য ডিফারেন্স বিটুইন এ সিগনাল রিকনস্ট্রাক্টেড ফ্রম স্যাম্পলস অ্যান্ড দ্য অরিজিনাল কন্টিনিউয়াস সিগনাল when the resolution is too high। যখন রেজলিউশন অনেক কম থাকে তখন দুইটা সিগনালের মধ্যে মানে অরিজিনাল সিগনাল কী ছিল এবং রিকনস্ট্রাক্টেড ভার্সনটা কী, এই দুইটার ডিফারেন্সও কিন্তু অনেকটা অ্যালিয়াসকে রিপ্রেজেন্ট করে। বেসিক্যালি অ্যালিয়াসিং ডিপেন্ডস অন দ্য স্যাম্পলিং রেট অ্যান্ড ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট অফ দ্য সিগনাল। তাহলে এটা স্যাম্পলিং রেটের উপর ডিপেন্ড করে, যেটা বলছিলাম যে আন্ডার স্যাম্পলিং হলে অ্যালিয়াসিং হবে, আমাদের মিনিমাম স্যাম্পলিং অথবা ওভার স্যাম্পলিং হলে কিন্তু আমাদের এই অ্যালিয়াসিং প্রবলেমটা থাকে না। When the sampling process does not meet the sampling criterion, the signal is said to be undersampled and aliasing is the result of undersampling। এটা নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি। If the sampling rate is not at least twice of the maximum frequency, then the aliasing takes place, resulting in the frequency being misrepresented in the digital data। তাহলে যখন আমরা একটা সিগন্যালকে, একটা কন্টিনিউয়াস টাইম কন্টিনিউয়াস ভ্যালু অথবা অ্যানালগ সিগন্যালকে আমরা নাইকুয়েস্ট রেটে অথবা স্যাম্পলিং রেটে আমরা স্যাম্পল করি না, তখনই মূলত অ্যালিয়াসটা তৈরি হয়। অ্যালিয়াস অলওয়েজ চেঞ্জেস এ হায়ার ফ্রিকোয়েন্সি ইন্টু এ লোয়ার ফ্রিকোয়েন্সি। ইন অ্যাডিশন অ্যালিয়াস মে অলসো চেঞ্জ দ্য ফেজ অফ দ্য সিগন্যাল। তাহলে অ্যালিয়াসিংয়ের কারণে মূলত কী ধরনের চেঞ্জ হয় আসলে? অ্যালিয়াসিং আমাদের সিগন্যালের হায়ার ফ্রিকোয়েন্সিকে লোয়ার ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে দেয় এবং আমাদের যে সিগন্যালের যে ফেজ আছে ফেজটাকে সে চেঞ্জ করে দেয়। যেমন 180 ডিগ্রি ফেজ শিফট তৈরি করে দিতে পারে, অ্যালিয়াসিংয়ের কারণে এই প্রবলেমগুলো হতে পারে। এই জিনিসগুলোও কিন্তু আমরা ম্যাথে দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে আমাদের ইনপুটে যে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট অথবা ডিফারেন্ট হারমোনিক থাকা সত্ত্বেও যখন আমরা অ্যালিয়াসিং হলো তখন অ্যালিয়াসিংয়ের কারণে এফেক্টেড সিগন্যালগুলো কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং তাদের যে হারমোনিক ছিল হারমোনিকও চেঞ্জ হয়ে গেছে এবং এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে ফেজও চেঞ্জ হবে এবং কোনো ক্ষেত্রে এই ফেজ চেঞ্জটা এতটাই সিভিয়ার যে 180 ডিগ্রির মতো ফেজ চেঞ্জও কিন্তু হতে পারে। তাহলে এটা ছিল অ্যালিয়াসিংয়ের প্রভাব। এখন আসি অ্যালিয়াসিং কীভাবে অ্যাভয়েড করা যায়। অ্যালিয়াসিং অ্যাভয়েড করার একটাই উপায়, সেটা হচ্ছে যে আমরা স্যাম্পলিং রেট অথবা নাইকুয়েস্ট রেট যেটা, সেই নাইকুয়েস্ট রেটে আমাদের স্যাম্পল করতে হবে। তার মানে হচ্ছে আমাদের একটা সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যদি FM হয় তাহলে তার অ্যাটলিস্ট দ্বিগুণ রেটে আমাকে স্যাম্পল করতে হবে, অথবা তার থেকে বেশি রেটেও করতে পারি, কিন্তু মিনিমাম স্যাম্পলিং রেটে আমাদের স্যাম্পল করতে হবে। আরেকটা ওয়ে হচ্ছে এই জিনিসটা এনশিওর করার জন্য আমরা কি করি, আমরা অ্যান্টি অ্যালিয়াসিং ফিল্টার ইউজ করি। অ্যান্টি অ্যালিয়াসিং ফিল্টার আসলে কি? অ্যান্টি অ্যালিয়াসিং ফিল্টার হচ্ছে আর কিছুই না, একটা লো পাস ফিল্টার, একটা বিশেষ ধরনের লো পাস ফিল্টার। যেমন এখানে আমরা ফিগারে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে
যখন একটা কন্টিনিউয়াস টাইম এক্সকে যদি আমরা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল চিন্তা করি, তাহলে এক্স সিগন্যালটাকে আমাদের অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের আগে একটা অ্যান্টি অ্যালিয়াসিং ফিল্টার অর্থাৎ একটা লো পাস ফিল্টারের মধ্য দিয়ে পাঠাতে হবে, যাতে আমাদের অ্যালিয়াসিং তৈরি করে এমন কম্পোনেন্টগুলোকে আমি প্রথমেই বাদ দিয়ে নিতে পারি, অর্থাৎ হায়ার অর্ডার যে ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি টার্ম যেগুলো, সেগুলোকে আমি যাতে বাদ দিয়ে নিতে পারি। কেননা অ্যালিয়াসিং তৈরি হয় হচ্ছে এফএস ডিভাইডেড বাই 2 ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের জন্য। এফএস ডিভাইডেড বাই 2 থেকে হায়ার যে ফ্রিকোয়েন্সিগুলো আছে তার জন্য মূলত অ্যালিয়াসিং তৈরি হয়, যেমন যেটাকে আমরা বলেছিলাম ফোল্ডিং ফ্রিকোয়েন্সি। তাহলে সেই হায়ার ফ্রিকোয়েন্সিগুলোকে বাদ দেওয়ার জন্য আমি অ্যান্টি অ্যালিয়াসিং ফিল্টার অর্থাৎ একটা লো পাস ফিল্টার ইউজ করছি। তাহলে প্রথমেই অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের আগে আমরা একটা অ্যান্টি অ্যালিয়াসিং ফিল্টার ইউজ করলাম, দেন এটা আমরা চ্যানেলের মধ্য দিয়ে এই ডিজিটাল সিগন্যালটাকে আমি চ্যানেলের মধ্য দিয়ে পাঠালাম। এখানে এসে আমাদের ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন হচ্ছে, এবং এই ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনের পরে অরিজিনাল সিগন্যালটাকে আবার রিকনস্ট্রাক্ট করার জন্য আমি কিন্তু আউটপুটে অর্থাৎ রিসিভারের আউটপুটে আমরা আরেকটা লো পাস ফিল্টার অর্থাৎ অ্যান্টি অ্যালিয়াসিং ফিল্টার ইউজ করছি। সেখান থেকে আমি ওয়াই আরেকটা সিগন্যাল আমি কিন্তু রিকভার করতে পারছি। এবার আমরা চলে যাব পরবর্তী টপিকে। এখানে আছে স্টেট দ্য স্যাম্পলিং অন নাইকুইস্ট থিওরাম। সেটা ইতিমধ্যে আমি বলেছি যে আমাদের যদি কোনো সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এফ অফ এম হয়, তাহলে সেই সিগন্যালকে অ্যাটলিস্ট দ্বিগুণ রেটে স্যাম্পল করতে হবে, কিংবা তার থেকে বেশি রেটেও স্যাম্পল করা যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের ওভার স্যাম্পলিং হবে। এরপরে আসি ক্লাসিফিকেশন ফিল্টার বেসড অন ফ্রিকোয়েন্সি রেসপন্স। ফিল্টার আসলে কি? ফিল্টার হচ্ছে একটা পার্টিকুলার রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিকে সে পাস করবে, তা সেটাকে আমরা বলি পাস ব্যান্ড, আর একটা পার্টিকুলার রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিকে সে আটকে দিবে, অর্থাৎ সেটাকে পাস হতে দিবে না। তাহলে কিভাবে আটকে দেয়? আসলে আটকে দেওয়ার উপায়টা হচ্ছে অ্যাটিনিউয়েট করে নেওয়া, অর্থাৎ সিগন্যালটার যে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে রিডিউস করে দেওয়া, এতটাই রিডিউস করে দেওয়া যেটা ইগনোরেবল, অর্থাৎ সেটা আমাদের যদি পাস করে, আমাদের সেই সিগন্যালটা যদি পাস হয়েও যায় তাতেও কোনো প্রবলেম হবে না, কেননা সেটা সেই ভোল্টেজ লেভেলটা, সেই গেইনটা ইগনোরেবল। তাহলে লো পাস ফিল্টারের ক্ষেত্রে, অর্থাৎ যেটা কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত, 0 ভোল্টেজ থেকে কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত লোয়ার ফ্রিকোয়েন্সিকে যে পাস করে এবং হায়ার ফ্রিকোয়েন্সিগুলোকে যে ব্লক করে দেয়, সেটা হচ্ছে লো পাস ফিল্টার। হাই পাস ফিল্টার হচ্ছে তার উল্টো, অর্থাৎ লোয়ার ফ্রিকোয়েন্সি, কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত যে লোয়ার ফ্রিকোয়েন্সি আছে সেগুলোকে সে ব্লক করে দেয়, অ্যাটিনিউয়েট করে দেয়, পাস হতে দেয় না। আর হায়ার ফ্রিকোয়েন্সি, কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে ইনফিনিটি পর্যন্ত যে হায়ার ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে, সেই হায়ার ফ্রিকোয়েন্সিগুলোকে সে পাস হতে দেয়। ব্যান্ড পাস ফিল্টার হচ্ছে একটা নির্দিষ্ট ব্যান্ডের ফ্রিকোয়েন্সিকে সে অ্যালাউ করবে, বাকি ফ্রিকোয়েন্সিগুলোকে সে অ্যাটিনিউয়েট করে দেবে। তাহলে ব্যান্ড পাস ফিল্টারে আমাদের দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সির প্রয়োজন হচ্ছে, একটা হচ্ছে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে আপার এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির মাঝখানে যে ব্যান্ডটা রয়েছে, মাঝখানে যে ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সিটা রয়েছে সেটাকে সে পাস করবে, এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির আগের যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, লোয়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, সেটাকে সে অ্যাটিনিউয়েট করে দেবে, স্টপ করে দেবে। এবং আপার কাট অফ ফ্রিকোয়েন্সির পরবর্তী যে হাই ফ্রিকোয়েন্সি রয়েছে ইনফিনিটি পর্যন্ত, সেটাকেও সে অ্যাটিনিউয়েট করে কেবলমাত্র আপার কাট অফ এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির মাঝখানের ফ্রিকোয়েন্সিকেই সে কেবলমাত্র পাস করবে। এবার আসি নচ ফিল্টার। নচ ফিল্টারকে আমরা বলি ব্যান্ড স্টপ ফিল্টার অথবা রিজেক্ট ফিল্টার। কেন এটাকে রিজেক্ট ফিল্টার অথবা ব্যান্ড স্টপ ফিল্টার বলছি? কেননা ব্যান্ড পাস ফিল্টার যেখানে আপার কাট অফ এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিকে অ্যালাউ করে, পাস করে, সেখানে নচ ফিল্টার আপার কাট অফ এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির মাঝখানে যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড আছে তাকে সে মূলত ব্লক করে দেয়, রিজেক্ট করে দেয়। বাকি এই লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির আগের যে লোয়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, সেটাকে সে পাস করে, আবার আপার কাট অফ ফ্রিকোয়েন্সির পরবর্তী যে হায়ার ফ্রিকোয়েন্সিগুলো আছে সেটাকে সে পাস করে। শুধুমাত্র ওই আপার কাট অফ এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির মাঝখানের ফ্রিকোয়েন্সিকে সে স্টপ করে দেয়, অ্যাটিনিউয়েট করে দেয়। তাহলে এই জিনিসটাকে আরও ভালোভাবে বোঝা গেছে আসলে পরের ফিগারে। যেমন অরিজিনাল সিগনালে বিভিন্ন ধরনের, যেমন এটা হচ্ছে একটা কম্পোজিট সিগনাল অথবা কমপ্লেক্স সিগনাল, যেটার অনেকগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট অথবা হারমোনিক রয়েছে। তাহলে এদেরকে যদি আমরা বিভিন্ন ধরনের ফিল্টারের মধ্য দিয়ে পাস করাই, তাহলে এটা মূলত এই ধরনের রেসপন্স পাবো। এটা আসলে মূলত ফ্রিকোয়েন্সি গেইন রেসপন্স দেখানো হচ্ছে
যেটাকে বোল্ড প্লটও বলা হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা লো পাস ফিল্টারের আমাদের রেসপন্স কার্ভ। তাহলে এখানে 0 হার্টজ থেকে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত সেটাকে পাস করতেছে, সেই ফ্রিকোয়েন্সিকে সে পাস করতেছে। এবং এখানে আমরা দেখতে পারতেছি যে একটা কাট অফ ফ্রিকোয়েন্সির পরে সেই অ্যামপ্লিটিউডটা এত কমে গেছে যে 0-র কাছাকাছি চলে আসছে, অর্থাৎ এটাকে সে পাস করতেছে না, এটা হচ্ছে স্টপ ব্যান্ড। তাহলে এইটুকু হচ্ছে পাস ব্যান্ড আর এইটুকু হচ্ছে স্টপ ব্যান্ড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাই পাস ফিল্টার হচ্ছে উল্টা, অর্থাৎ সে লোয়ার ফ্রিকোয়েন্সিকে পাস করে না, আর একটা কাট অফ ফ্রিকোয়েন্সির পর থেকে হায়ার ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ম্যাক্সিমাম হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে যখন ফ্রিকোয়েন্সি ইনফিনিটি, সেই পর্যন্ত সে ফ্রিকোয়েন্সিকে পাস করে, এটা হচ্ছে হাই পাস ফিল্টার। আর ব্যান্ড পাস ফিল্টার হচ্ছে একটা আপার কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে, একটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে, এই ব্যান্ডের ফ্রিকোয়েন্সিকে সে পাস করবে, তাহলে এটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। আর অর্থাৎ লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির থেকে ছোট যে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ লোয়ার ফ্রিকোয়েন্সি, সেটাকে সে অ্যাটিনিউয়েট করে দিবে, স্টপ করে দিবে। আবার আপার কাট অফ ফ্রিকোয়েন্সির যে হায়ার যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে সে স্টপ করে দিবে। আর নচ ফিল্টার যেটা, ব্যান্ড স্টপ অথবা রিজেক্ট ফিল্টার যেটা, সেটা দেখেই আমরা বুঝতেছি যে এটা আসলে এটার উল্টা কাজটা করে, অর্থাৎ সে একটা পার্টিকুলার কাট অফ ফ্রিকোয়েন্সির মাঝখানে আপার এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিকে সে স্টপ করে দেয় এবং বাকি লোয়ার ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সিকে সে পাস করে। এটা ছিল ডিফারেন্ট টাইপস অফ ফিল্টার্স। এবার আমরা চলে আসবো প্যাসিভ এবং অ্যাক্টিভ ফিল্টার। প্যাসিভ ফিল্টার, অ্যাক্টিভ ফিল্টার বেসিক্যালি নাম থেকেই বোঝা যাচ্ছে, যে সকল ফিল্টারে প্যাসিভ কম্পোনেন্ট ইউজ করা হয়েছে তাদেরকে বলে প্যাসিভ ফিল্টার, যেসব ফিল্টারে অ্যাক্টিভ কম্পোনেন্ট ইউজ করা হয়েছে তাদেরকে বলা হয় অ্যাক্টিভ ফিল্টার। এখন প্যাসিভ কম্পোনেন্ট কি? প্যাসিভ ইলেকট্রনিক কম্পোনেন্ট হচ্ছে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, অর্থাৎ যারা পাওয়ারকে ডিসিপেট করে, পাওয়ারকে স্টোর করে রাখে। আর অ্যাক্টিভ কম্পোনেন্ট কোনগুলো? অ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে আমাদের ডায়োড, ট্রানজিস্টর, এসিআর, এই ধরনের অপেম্প, আমাদের আইসি, এগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভ কম্পোনেন্ট, অ্যাক্টিভ ইলেকট্রনিক কম্পোনেন্ট। কেন এদেরকে অ্যাক্টিভ ইলেকট্রনিক কম্পোনেন্ট বলছি আমরা? কেননা এরা আমাদের সার্কিটে একটা পাওয়ার দিতে পারে, এনার্জি দিতে পারে, এবং এর ফলে আমাদের সার্কিটে আমাদের চেঞ্জ হয়, আমাদের গেইন হয়, আমাদের অ্যাম্প্লিফিকেশন হয়, এই ধরনের পরিবর্তন হয় আমাদের সার্কিটে, যে কারণে এদেরকে আমরা বলি অ্যাক্টিভ কম্পোনেন্ট। যেমন এখানে দেখতেই পাচ্ছি আমরা একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ইউজ করে ফিল্টার তৈরি করেছি। তাহলে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রনিক কম্পোনেন্ট, তার মানে এই ফিল্টারটা হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা লো পাস ফিল্টার, ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টার, যেখানে প্যাসিভ কম্পোনেন্ট রেজিস্টর এবং ক্যাপাসিটর ইউজ করা হয়েছে। সুতরাং এই ধরনের ফিল্টারকে আমরা বলবো প্যাসিভ ফিল্টার। এরপরে আমরা চলে আসি যে ফিল্টারের অর্ডার বলতে আমরা কি বোঝাচ্ছি। আসলে অর্ডার বোঝাতে আমরা বোঝাই যে আসলে কতগুলো ডিলে এলিমেন্ট ইউজ করা হয়েছে একটা ফিল্টারের মধ্যে, সেটাই হচ্ছে ফিল্টারের অর্ডার। যত বেশি ডিলে এলিমেন্ট আমরা ইউজ করব ফিল্টারের অর্ডার তত বেশি হবে। যেমন অথবা ডিলে এলিমেন্ট বলতে আমরা আসলে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অর্থাৎ ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরকে বোঝাই। তাহলে এখানে ফার্স্ট অর্ডার আমরা যদি এলপিএফের কথা বোঝাই, লো পাস ফিল্টারের কথা বোঝাই, তাহলে সেখানে আমরা একটা ক্যাপাসিটর দেখতে পাবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টার। এখানে প্যাসিভ কম্পোনেন্ট যেমন আছে, অ্যাক্টিভ কম্পোনেন্টও আছে, কিন্তু এখানে আমাদের যে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট সেটা হচ্ছে ক্যাপাসিটর। সেই রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট ইউজ করা হয়েছে একটা, সেই কারণে এটাকে আমরা বলছি ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টার। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ক্যাপাসিটর ইউজ করা হয়েছে। তাহলে দুইটা ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, অর্থাৎ দুইটা রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট ইউজ করা হয়েছে বলে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ফিল্টার। এখন আমরা যত ফিল্টারের আমরা অর্ডার বাড়াবো তত কিন্তু ভালো, কেননা পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ডের মধ্যে যে ট্রানজিশন আছে সেই ট্রানজিশন গ্যাপটা কিন্তু কমে আসবে। কিন্তু যেহেতু আমাদের এই রিঅ্যাক্টিভ কম্পোনেন্টগুলো মূলত ডিলে এলিমেন্ট, তাহলে আমাদের সার্কিটে যত বেশি রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট আমরা ইন্ট্রোডিউস করব তত কিন্তু সার্কিটে ডিলে বাড়বে। ডিলে মানে কি? আমরা একটা সিগন্যালকে ইনপুটে দিলাম, ইনপুটে দেওয়ার পর সেটা কতক্ষণ পর আউটপুট হয়ে বেরোয় আসতেছে, এই যে সময়টা, এটাই হচ্ছে ডিলে এলিমেন্ট। অর্থাৎ কতগুলো ডিলে এলিমেন্ট ইন্ট্রোডিউস করলে আমরা সার্কিটের পারফরমেন্সটা ভালো পাবো, কিন্তু একই সাথে আমাদের ডিলেটা কম হবে। তাহলে এটা হচ্ছে একটা ট্রেড অফ, অর্থাৎ
ডিলে এবং পারফরমেন্স এই দুটার মধ্যে একটা ট্রেড অফ করতে হয়। এখন আমরা যদি বলতে চাই যে আমরা ইনফাইনাইট ট্রানজিশন চাই, অর্থাৎ আমরা পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ডের মাঝখানে যে ট্রানজিশন আছে এই ট্রানজিশনটা আমরা ইনফাইনাইট চাই, তাহলে আমাদের ইনফাইনাইট অর্ডারের ফিল্টার তৈরি করতে হবে। আর ইনফাইনাইট ফিল্টার যদি আমি তৈরি করি তার মানে সেখানে আমাদের ইনফাইনাইট সংখ্যক আমাদের রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অর্থাৎ ডিলে এলিমেন্ট বসাতে হবে। আর যদি ইনফাইনাইট সংখ্যক ডিলে এলিমেন্ট বসাই তার মানে একটা ইনপুট সিগন্যাল যদি আমি ইনপুটে দেই তাহলে সেই সিগন্যাল কখনোই আউটপুট হয়ে বাইরে বেরোবে না। তাহলে এই ধরনের সার্কিট হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল সার্কিট। এই ধরনের সার্কিট প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা যায়ও না, আর করাটা উচিত নয়। সেই কারণে আমরা অর্ডারটা এমনভাবে রাখতে চাই যাতে পারফরমেন্স এবং আমাদের ডিলের মধ্যে একটা ট্রেড অফ রাখা যায়। এটাই হচ্ছে মূলত অর্ডার অফ ফিল্টার। এবার চলে আসি ক্লাসিফিকেশন অফ অ্যাক্টিভ ফিল্টার। অ্যাক্টিভ ফিল্টার বলি বা প্যাসিভ ফিল্টার বলি, মূলত অ্যানালগ কিংবা ডিজিটাল ফিল্টারকে আমরা এভাবে ভাগ করতে পারি চারটা ভাগে: বাটারওয়ার্থ, চেবিশেভ, ব্যাসেল এবং ইলিপ্টিক ফিল্টার। এটা মূলত ফ্রিকোয়েন্সি গেইন যে আমাদের বোল্ট প্লট আছে, যে গ্রাফ আছে, সেই গ্রাফের যে রেসপন্স পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ডে যে ফ্রিকোয়েন্সি রেসপন্স, ফেজ রেসপন্স এটা পাই। এটার উপর ভিত্তি করে আসলে এই ধরনের ফিল্টারগুলো নেওয়া হয়। এখন বাটারওয়ার্থ, চেবিশেভ, ব্যাসেল, ইলিপ্টিক্যাল ফিল্টারের মধ্যে কোন ফিল্টারটা আসলে চয়েস করতে হবে বা বেছে নিতে হবে সেটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে অ্যাপ্লিকেশনের উপরে। কখনো আমরা রিপল অ্যাকসেপ্ট করি সার্কিটে অ্যাপ্লিকেশনে, কখনো আমরা রিপলটাকে একেবারেই অ্যাকসেপ্ট করি না। তাহলে সেই ধরনের অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে এই ফিল্টারগুলো আসলে সিলেক্ট করা হয়। আমরা যদি একটু থিওরি পড়ি তাহলে এখানে লেখা আছে যে বাটারওয়ার্থ ফিল্টার ইজ এ টাইপ অফ সিগন্যাল প্রসেসিং ফিল্টার designed to have a frequency response as flat as possible in the pass band. It is also referred to as the maximum flat magnitude filter. তাহলে বাটারওয়ার্থ ফিল্টার এখানে কোনটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে যে গ্রিন কালারের যে ফিল্টার রেসপন্স আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে বাটারওয়ার্থ ফিল্টার, এবং এখানে যে ফিল্টার রেসপন্স দেখানো হচ্ছে সেটা আমরা দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে লো পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ। তাহলে এখানে বাটারওয়ার্থ ফিল্টারটা দিয়ে গ্রিন ফিল্টারটাকে বোঝানো হচ্ছে। তাহলে এই যে গ্রিন যে গ্রাফটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইটুকু হচ্ছে পাস ব্যান্ড এবং এইটুকু হচ্ছে আমাদের ট্রানজিশন ব্যান্ড, এবং পাস ব্যান্ডের মধ্যে কিন্তু বেশিরভাগ জায়গা জুড়ে আমাদের এই গ্রিন লাইনটা কিন্তু ফ্ল্যাট। যে কারণে এইভাবে আমরা যদি কোনো একটা অ্যাপ্লিকেশনকে বেছে নিই যেখানে আমাদের পাস ব্যান্ডে এরকম ফ্ল্যাট রেসপন্স প্রয়োজন, তাহলে আমরা অবভিয়াস চয়েস হবে বাটারওয়ার্থ ফিল্টার। এখন চেবিশেভ ফিল্টারে যদি আমরা আসি তাহলে চেবিশেভ ফিল্টারে আমাদের স্ট্যাপার রোল অফ থাকে। বাটারওয়ার্থ ফিল্টারের চেয়ে এখানে একটা স্ট্যাপার রোল অফ থাকে, অর্থাৎ পাস ব্যান্ড অথবা স্টপ ব্যান্ডে আমাদের সেখানে রিপল থাকে। যেমন আমরা এখানে বাটারওয়ার্থ ফিল্টারকে আমরা চেবিশেভ ফিল্টারকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। যেমন এখানে ইয়েলো কালার দিয়ে যে ফিল্টারকে দেখানো হচ্ছে সেটা হচ্ছে মূলত চেবিশেভ ফিল্টার। তাহলে এখানে টাইপ এ এবং টাইপ বি দুই ধরনের চেবিশেভ ফিল্টার হয়। যদি আমাদের পাস ব্যান্ডে রিপল থাকে তাহলে সেটা হচ্ছে টাইপ এ চেবিশেভ ফিল্টার, আর যদি আমাদের স্টপ ব্যান্ডে রিপল থাকে তাহলে সেটাকে আমরা বলবো টাইপ বি, টাইপ 2 চেবিশেভ ফিল্টার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে বাটারওয়ার্থ ফিল্টারের মতো না, এখানে রোল অফ আছে, এখানে আমাদের রিপল তৈরি হয়েছে, পাস ব্যান্ডে রিপল তৈরি হয়েছে। বাটারওয়ার্থ ফিল্টারে যেমন পাস ব্যান্ডে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা একবারে পুরো ফ্ল্যাট ছিল, কিন্তু চেবিশেভে আমরা দেখতে পাচ্ছি এখানে রিপল তৈরি হয়েছে। এখন আমরা যদি এটা টাইপ 1টা সিলেক্ট করতাম, টাইপ 2টা সিলেক্ট করতাম, তাহলে কিন্তু আমাদের এই পাস ব্যান্ডে রিপল থাকতো না, থাকতো হচ্ছে স্টপ ব্যান্ডে রিপল। তাহলে এভাবে বিভিন্ন অ্যাপ্লিকেশনের উপরে ভিত্তি করে আসলে ফিল্টার চয়েস করতে হয়। যেমন ব্যাসেল ফিল্টার যদি আমরা বলি তাহলে ব্যাসেল ফিল্টার এখান থেকে আইডেন্টিফাই করা যাচ্ছে। ব্যাসেল ফিল্টারে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও মূলত আমাদের পাস ব্যান্ডে কিন্তু একটা আমাদের ফ্ল্যাট, মোটামুটি একটা ফ্ল্যাট আমরা একটা ফ্রিকোয়েন্সি গ্রাফ পেয়েছি, ফ্রিকোয়েন্সি রেসপন্স পেয়েছি, কিন্তু এখানে পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ডের মাঝখানে যে ট্রানজিশন, সেই ট্রানজিশন টাইমটা কিন্তু অনেক বেশি। তাহলে পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ডের মাঝখানে এখানে কিন্তু আমি ট্রানজিশনটা এতটা স্মুথ হচ্ছে না, অর্থাৎ এটার অর্ডারের একটা বিষয় আছে। এখানে যদি আমরা টপিকটা পড়ি, এখানে বলা হচ্ছে ব্যাসেল ফিল্টার ইজ এ টাইপ অফ analog linear filter with a maximum flat group or phase delay
which preserves the wave shape of filtered signal in the passband. Bessel filters are often used in audio crossover system. তাহলে ব্যাসেল ফিল্টারটা মূলত একটা ফ্ল্যাট রেসপন্স দেয়, কেননা সে মূলত আমাদের গ্রুপ এবং ফেজ ডিলের যে বিষয়টা সেখানে একটা লিনিয়ার রিলেশনশিপ মেনটেন করে। তাহলে গ্রুপ অথবা ফেজ ডিলের বিষয়টা কি? গ্রুপ অথবা ফেজ ডিলের এই বিষয়টা হচ্ছে এরকম যে আমরা একটা সিস্টেম নিলাম, সেই সিস্টেমের ইনপুটে আমরা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ইন্ট্রোডিউস করলাম। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যে ডিলে এক্সপিরিয়েন্স করবে সেটাকে আমরা বলি ফেজ ডিলে, আর একসাথে কম্বাইন্ডভাবে যে ডিলেটা এক্সপিরিয়েন্স করবে সেটা হচ্ছে গ্রুপ ডিলে। তাহলে এখানে যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটা হচ্ছে লিনিয়ার। তাহলে আমরা যে কোনো কিছুতে আসলে যখনই সিস্টেমের পারফরমেন্স আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা একটা লিনিয়ার রিলেশনশিপ চাই। যদি লসের ক্ষেত্রেও বলি কিংবা ডিলে রেসপন্সের কথাও বলি, তাহলে এখানে যেহেতু একটা লিনিয়ার রিলেশনশিপ পাওয়া গেছে তাহলে এই ফিল্টারের পারফরমেন্স কিন্তু ভালো। কেন? কারণ সে এখানে একটা ফ্ল্যাট রেসপন্স দিয়েছে এবং আমাদের যে ডিলেটা হচ্ছে অর্থাৎ বিভিন্ন ফ্রিকোয়েন্সির জন্য এই ফিল্টার কিন্তু একইভাবে বিহেভ করবে। এই ফিল্টারের ফ্রিকোয়েন্সি, ইনপুটে ফ্রিকোয়েন্সি যাই থাক না কেন, আমাদের এই ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স কিন্তু একই রকম হবে, কেননা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের জন্য সে কিন্তু আলাদা আলাদাভাবে বিহেভ করে না। সকল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের জন্য তার ডিলে ক্যারেক্টারিস্টিক্স সেম, যে কারণে এটাকে আমরা বলছি লিনিয়ার ক্যারেক্টারিস্টিক্স অথবা লিনিয়ার ডিলে গ্রুপ অথবা ফেজের ক্ষেত্রে। যেমন আমরা যদি মাল্টিপ্লেক্সড অথবা মডুলেটেড সিগন্যালের কথা বলি তাহলে সেখানে কিন্তু অনেক ধরনের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকে, যেটাকে আমরা বলি কম্পোজিট সিগন্যাল। তাহলে এই কম্পোজিট সিগন্যাল তৈরি হয়েছে অনেকগুলো হারমোনিক নিয়ে। তাহলে এই হারমোনিকগুলো আলাদা আলাদা হারমোনিকের জন্য সে একই ধরনের ক্যারেক্টারিস্টিক্স শো করবে, অর্থাৎ লিনিয়ার ক্যারেক্টারিস্টিক্স শো করবে। এই কারণে ব্যাসেল ফিল্টার এটাও ভালো, কেননা এটার জন্য আমরা পাস ব্যান্ডে একটা ফ্ল্যাট শেপ পাই, ওয়েভ শেপটা ফ্ল্যাট হয়। এরপরে আমরা চলে আসি ইলিপ্টিক্যাল ফিল্টার। ইলিপ্টিক্যাল ফিল্টারে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মূলত পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ড দুইটাতেই আমাদের এরকম ট্রানজিশন অথবা রিপল আছে, কিন্তু এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ডের মাঝখানে যে ট্রানজিশন, সেই ট্রানজিশন টাইমটা কিন্তু কম, অর্থাৎ ট্রানজিশনটা খুব শার্প হয়েছে। তাহলে এটা হচ্ছে ইলিপ্টিক্যাল অরবিটে ইলিপ্টিক্যাল আমাদের যে ফিল্টার আছে, ইলিপ্টিক্যাল ফিল্টারের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে বাটারওয়ার্থ, চেবিশেভ, ব্যাসেল এবং ইলিপ্টিক্যাল ফিল্টারের কিন্তু আলাদা আলাদা অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। সুতরাং আমাদের অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে বেছে নিতে হবে যে কোন ফিল্টারটা আমরা তৈরি করব, কোন ফিল্টারটা আমরা ইউজ করব আমাদের সিস্টেমের জন্য। তাহলে ইলেকট্রিক্যাল ফিল্টার হচ্ছে এমন একটা ফিল্টার যেটা আমাদের ইকুয়ালাইজড রিপল থাকে, আমাদের পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ড দুইটাতেই আমাদের ইকুয়ালাইজড আমাদের রিপল থাকবে, এরকম আমাদের রিপল তৈরি হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামাউন্ট অফ রিপল ইন ইচ ব্যান্ড ইজ ইন্ডিপেন্ডেন্টলি অ্যাডজাস্টেবল। আমরা এটাকে একটার উপর আরেকটা ডিপেন্ড করবে না। আমরা যে ক্যারেক্টারিস্টিক্স আছে বা প্যারামিটার আছে সেই প্যারামিটারগুলো দিয়ে আমরা পাস ব্যান্ড অথবা স্টপ ব্যান্ডের রিপলটাকে চেঞ্জ করতে পারবো, অ্যাডজাস্ট করতে পারবো। নো আদার ফিল্টার অফ ইকুয়াল অর্ডার ক্যান হ্যাভ এ ফাস্টার ট্রানজিশন ইন গেইন বিটুইন দ্য পাস ব্যান্ড অ্যান্ড স্টপ ব্যান্ড। যেটা আমি বলছিলাম যে পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ডের মাঝখানে যে ট্রানজিশন, এই ট্রানজিশনটা খুব স্মুথ, যেটা অন্য কোনো ফিল্টারের ক্ষেত্রে হয় না। তাহলে এই হচ্ছে আমাদের অ্যানালগ ফিল্টারগুলো, ডিফারেন্ট অ্যানালগ ফিল্টার। এখানে আছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ফ্রিকোয়েন্সি রেসপন্স অ্যান্ড অর্ডার অফ ফিল্টার। ফিল্টারের অর্ডারের সাথে ফ্রিকোয়েন্সি রেসপন্স যে গ্রাফটা আছে তার রিলেশনশিপ কী? তাহলে রিলেশনশিপ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, এক্সপোনেনশিয়াল। কীরকম সেটা হচ্ছে এরকম যে যতই আমি অর্ডার বাড়াই, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এই ব্রিক ওয়ালটা হচ্ছে আমাদের আইডিয়াল রেসপন্স কার্ভ এমন হওয়া উচিত। আমরা যদি একটা আইডিয়াল লো পাস ফিল্টারের কথা চিন্তা করি তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স এমন হওয়া উচিত, অর্থাৎ এই 0.1 থেকে 1 পর্যন্ত আমাদের পাস ব্যান্ড এবং 1 থেকে তার পরবর্তী হচ্ছে স্টপ ব্যান্ড, অর্থাৎ এইটুকুতে এসে সিগন্যালটা এভাবে শার্প টার্ন নেওয়া উচিত এবং তারপরে স্টপ ব্যান্ড শুরু হয়ে যাওয়া উচিত। এটা হচ্ছে আইডিয়াল রেসপন্স। কিন্তু কোনো প্র্যাকটিক্যাল ফিল্টারে এরকম আইডিয়াল রেসপন্স কার্ভ তৈরি হতে পারে না, কেননা
কোনো প্র্যাকটিক্যাল ফিল্টারে ইনফাইনাইট রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অথবা ইনফাইনাইট অর্ডার ফিল্টার হওয়া সম্ভব নয়। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে যত আমি ফিল্টারের অর্ডার বাড়াবো, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অর্ডার ফিল্টার, তাহলে এটা কী হয়েছে, আমাদের পাস ব্যান্ড থেকে স্টপ ব্যান্ডে আমি যদি চিন্তা করি যে এখানে একটা স্টপ ব্যান্ড আছে অথবা এখানে একটা কাট অফ আছে, তাহলে এখানে যেতে এইটুকু সময় লেগেছে ট্রানজিশন। তাহলে এখান থেকে এই পর্যন্ত এইটুকু সময় হচ্ছে আমার ট্রানজিশন। তাহলে এটা অনেক বড় ট্রানজিশন ব্যান্ড, পাস ব্যান্ড স্টপ ব্যান্ডের চেয়ে আমাদের ট্রানজিশন ব্যান্ড তুলনামূলকভাবে অনেক বড়। সেকেন্ড অর্ডার ফিল্টারে কী হয়েছে, ট্রানজিশন ব্যান্ডটা কমে এসছে, অর্থাৎ পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ডের মধ্যে যে ট্রানজিশন, সেই ট্রানজিশনটা অনেক স্টিফ হয়েছে, স্মুথ হয়েছে। আমরা যদি এভাবে অর্ডার বাড়াতে থাকি তাহলে দেখছি যে ট্রানজিশনটা কমে আসছে, অর্থাৎ পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ডের মাঝখানে যে ট্রানজিশন আছে সেটা কমে আসছে, অর্থাৎ এই যে রেসপন্সটা স্টিফ হচ্ছে। তাহলে এটাকেই আমি বলতে পারি যে অর্ডার যত বাড়তে থাকে পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ডের যে রেসপন্স সেটা তত শার্প হতে থাকে, অর্থাৎ এই রেসপন্সটা শার্প হতে থাকবে। অর্ডার বাড়াচ্ছি, আমাদের ট্রানজিশনাল টাইমটা কমছে। তাহলে এটাই হচ্ছে রিলেশনশিপ। এরপরে চলে আসি ডিজিটাল ফিল্টারের ক্লাসিফিকেশনে। ডিজিটাল ফিল্টারকে আমরা মূলত দুইভাবে ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে ইনফাইনাইট ইম্পালস রেসপন্স, আরেকটা হচ্ছে ফাইনাইট ইম্পালস রেসপন্স। তাহলে ইনফাইনাইট ইম্পালস রেসপন্স এবং ফাইনাইট ইম্পালস রেসপন্স দিয়ে আসলে আমরা কি বোঝাচ্ছি, আমরা বোঝাচ্ছি হচ্ছে রেসপন্স কাকে বলে, ইম্পালস রেসপন্স কাকে বলে। সেটা যদি আমরা একটু মনে করবার চেষ্টা করি তাহলে আমরা জানি যে আমাদের কাছে যদি একটা সিস্টেম থাকে এবং সিস্টেমের ইনপুটে আমি যদি একটা ইউনিট ইম্পালস সিগন্যাল দিই, তাহলে সিস্টেমের আউটপুটে যে সিগন্যালটা তৈরি হবে সেটা হচ্ছে ইম্পালস রেসপন্স, অর্থাৎ ইনপুটে একটা ইম্পালস দেওয়ার কারণে আউটপুট যেটা তৈরি হলো সেটা হচ্ছে ইম্পালসের রেসপন্স। তাহলে এইভাবে যদি আমাদের ইনফাইনাইট ইম্পালস রেসপন্স মানে হচ্ছে একটা সিস্টেম অথবা একটা ফিল্টার, যে ফিল্টারের ইনপুটে আমি একটা ইম্পালস সিগন্যাল দিয়েছি, দেওয়ার কারণে আউটপুটে যদি ইনফাইনাইট ডিউরেশনের একটা সিগন্যাল তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো আইআইআর ফিল্টার। এবার আসি ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার কাকে বলে। এখান থেকে আমরা ফিগার দেখেই বুঝতে পারছি, যেমন এটা হচ্ছে ইনফাইনাইট ডিউরেশন একটা সিগন্যাল, 0 থেকে শুরু হয়ে এটা চলছে, তার মানে যাচ্ছে কোথায়, ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ইনফাইনাইট ডিউরেশন। আর এটা কি, এটা একটা ফাইনাইট ডিউরেশন। কিভাবে, কারণ এখানে 1 2 3 4টা মাত্র স্যাম্পল আছে, আর এখানে 1 থেকে মাইনাস ইনফিনিটির দিকে এখানে কোনো ধরনের অ্যামপ্লিটিউড নাই, ঠিক তেমনি 3 থেকে 4 থেকে প্লাস ইনফিনিটির দিকে এখানেও কোনো ধরনের সিগন্যাল নেই, অর্থাৎ এই 4টা মাত্র স্যাম্পল নিয়ে আমাদের সিগন্যাল, অর্থাৎ এটা হচ্ছে ফাইনাইট ডিউরেশন সিগন্যাল। অর্থাৎ এখানে এই ধরনের ফিল্টার কাকে বলে, আমরা যদি ইনপুটে একটা ইম্পালস দেই এবং এই ফিল্টারের আউটপুটে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ইম্পালস রেসপন্স, আর সেই ইম্পালস রেসপন্সটা হবে ফাইনাইট ডিউরেশন, যেমনটা আমরা এখানে দেখছি। তাহলে এখানে লিটারেচারে যেটা বলা আছে, an FIR filter gives a finite length output of an impulse, while if you excite an IIR filter with an impulse, it continuously producing output for infinite duration. তাহলে পার্থক্যটা বুঝতে পেরেছি যে FIR এর জন্য আমি যখন ফাইনাইট ডিউরেশন সিগন্যাল পাচ্ছি এই ফিল্টারের আউটপুটে, তখন IIR ফিল্টারের জন্য ইনপুটে যখন একটা ইম্পালস দেওয়া হয় তখন তার আউটপুটে একটা ইনফাইনাইট ডিউরেশন সিগন্যাল তৈরি হয়। যেমনটা এখানে এটা হচ্ছে এ ফিগারে এটা হচ্ছে একটা ইনফাইনাইট ডিউরেশন সিগন্যাল, আর বি ফিগারে এটা হচ্ছে একটা ফাইনাইট ডিউরেশন সিগন্যাল। এখন দুইটার মধ্যে পার্থক্য দেখানো হয়েছে, FIR এবং IIR ফিল্টারের মধ্যে পার্থক্য জানতে চাওয়া হচ্ছে। FI ফিল্টারের পার্থক্যতে প্রথমেই বলা হয়েছে যে FIR সিস্টেম হ্যাজ ফাইনাইট ডিউরেশন ইউনিট স্যাম্পল রেসপন্স, thus the unit sample response exists for the duration from 0 to m-1। তাহলে একটা ফাইনাইট ডিউরেশনের কথা বলছে, আমি ইনপুটে একটা ইম্পালস সিগন্যাল দিয়েছিলাম কিন্তু তার যে রেসপন্স অর্থাৎ h(n) তৈরি হয়েছে সেটা কিন্তু একটা ফাইনাইট ডিউরেশনের জন্য তৈরি হয়েছে, যেটা কি 0 থেকে m-1, যেখানে m হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু। ঠিক আছে, তাহলে এটা ফাইনাইট ডিউরেশন সিগন্যালের জন্য। আইআইআর ফিল্টারে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ একটা ইনফাইনাইট ডিউরেশনে কিন্তু সিগন্যালটা তৈরি হচ্ছে, তাহলে এটা হচ্ছে ইনফাইনাইট ডিউরেশন সিগন্যাল। FIR সিস্টেম আর নন রিকার্সিভ।
রিকারসিভ শব্দের অর্থ হচ্ছে রিপিটেটিভ, রিপিট হচ্ছে। রিপিট হচ্ছে মানে কি? রিপিট হচ্ছে মানে হচ্ছে একটা লুপ। আমাদের এফআইআর ফিল্টারে কিন্তু কোনো লুপ থাকে না, অর্থাৎ এফআইআর ফিল্টারটা রিকারসিভ নয়, অর্থাৎ রিপিট হচ্ছে না। রিপিট হওয়া মানে কি? একটা সাইকেল কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পরে সেই সাইকেলটা আবার রিপিট হচ্ছে। তাহলে এটা কখন হয়? আসলে যখন ফিডব্যাক থাকে। আমি একটা ইনপুট দিলাম, সিস্টেম একটা আউটপুট তৈরি করলো, সেই আউটপুটটাকে আমি আবার ফিডব্যাক করে ইনপুটে দিয়ে দিলাম, তাহলে কি হলো? ওই সাইকেলটা আবার রিপিট হচ্ছে। আউটপুট ইনপুটে আসছে, ইনপুট সিস্টেমে যাচ্ছে, আরেকটা আউটপুট তৈরি হচ্ছে, সেই আউটপুট আবার ইনপুটে যাচ্ছে, আরেকটা সাইকেল শুরু হচ্ছে। অর্থাৎ এই প্রসেসটা হচ্ছে রিকারসিভ প্রসেস। কিন্তু আমার এফআইআরে এরকম কোনো রিকারসিভ সিস্টেম থাকে না, অর্থাৎ রিপিটেটিভ সিস্টেম থাকে না। Thus, the output of FIR filter depends upon the present and past input. তার মানে FIR ফিল্টারের আউটপুটটা কেবলমাত্র ইনপুটের প্রেজেন্ট এবং পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে। কিন্তু অন্যদিকে IIR ফিল্টারটা হচ্ছে রিকারসিভ, কেননা সেখানে ফিডব্যাকের ব্যবস্থা আছে, সেখানে ফিডব্যাক আছে, এবং সে কারণে IIR ফিল্টার শুধুমাত্র ইনপুটের উপর ডিপেন্ড করে না, সে আউটপুটের উপরও ডিপেন্ড করে। আউটপুটের কোন ভ্যালু? আউটপুটের পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে, কেননা একটা আউটপুট শেষ হয়ে যাওয়ার পর সেই আউটপুটটাকেই কিন্তু আমি ইনপুটে এনে আমি ফিড করছি, অর্থাৎ আউটপুটের পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করছে। অর্থাৎ এই ধরনের IIR ফিল্টার হচ্ছে ফিডব্যাক আছে, রিকারসিভ, এবং সে শুধুমাত্র ইনপুটের পাস্ট এবং ইনপুটের প্রেজেন্ট এবং পাস্ট ভ্যালুর উপর নয়, বরং আউটপুটের পাস্ট ভ্যালুর উপরও ডিপেন্ড করছে। এখানে আমাদের FIR ফিল্টারের ইকুয়েশন দেওয়া আছে 0 থেকে m পর্যন্ত। এখানেও কে একটা কনস্ট্যান্টের জন্য এই ইনপুটের ইকুয়েশনটা দেখানো হচ্ছে। এখানে যে LSI সিস্টেমের কথা বলা হচ্ছে সেটা আমরা আগে পড়েছি, সেটা হচ্ছে লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম অর্থাৎ আমরা যেটাকে লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট বলে জেনেছি সেটা, এবং লিনিয়ার শিফট ইনভেরিয়েন্ট সিস্টেম, দুটার মধ্যে কোনো পার্থক্য নেই। এখন এই ধরনের দুটো সিস্টেমের ক্ষেত্রে ইকুয়েশন দেখানো হচ্ছে। FIR সিস্টেম যেহেতু ফাইনাইট, সুতরাং সেখানে ফাইনাইট মেমোরি রিকোয়ারমেন্ট লাগবে, আর IIR ফিল্টার যেহেতু এখানে ইনফাইনাইট ডিউরেশন সিগন্যাল তৈরি হচ্ছে, সুতরাং IIR সিস্টেমে এখানে ইনফাইনাইট মেমোরি প্রয়োজন হবে। FIR ফিল্টার সবসময় স্টেবল কেন? কারণ সেখানে পোলস থাকে না, যেহেতু পোলস নাই সুতরাং অনেক বেশি স্টেবল। আমরা দেখেছি যে স্টেবিলিটি ডিপেন্ড করে হচ্ছে পোলসের উপরে। পোলস হচ্ছে যেহেতু সেখানে ইনফিনিটি তৈরি হওয়ার পসিবিলিটি থাকে, ইনফিনিটি তৈরি হয়, অর্থাৎ আমরা যদি জেড ট্রান্সফর্ম অথবা ল্যাপ্লাস ট্রান্সফর্মের কথা চিন্তা করি, তাহলে আমরা ডিনোমিনেটরে যে ভ্যারিয়েবলের ভ্যালুর জন্য ভ্যারিয়েবলের ভ্যালু যদি 0 বসাই, তাহলে আমাদের এনিথিং ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি চলে আসে, অর্থাৎ সিস্টেমটা আনস্টেবল হয়েছে। তাহলে যদি পোলস না থাকে তাহলে আনস্টেবল হওয়ার পসিবিলিটি থাকে না, তাহলে FIR ফিল্টার সবসময় স্টেবল হয়। কিন্তু IIR ফিল্টার কিন্তু সবসময় স্টেবল নয়, কেননা IIR ফিল্টারে পোলও থাকে, 0ও থাকে। তাহলে পোল যেখানেই থাকবে সেখানেই আসলে আনস্টেবিলিটির একটা বিষয় চলে আসে। সে কারণে IIR ফিল্টারে কখনো আসলে এই স্টেবিলিটিটা আমরা এনশিওর করতে পারি না। FIR filter can have an exactly linear phase response so that no phase distortion is introduced in the signal by the filter. এখানে এটার মানে কি? এখানে মানে হচ্ছে যে FIR ফিল্টারে আমাদের ফেজ রেসপন্সটা লিনিয়ার হয়। ফেজ রেসপন্স মানে কি? ফেজ রেসপন্স হচ্ছে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের জন্য আমাদের ফেজের চেঞ্জটা সেটা একরকম না, ডিফারেন্ট। আমরা জানি যে ওমেগা ইকুয়াল টু d∅/dt, তাহলে এই যে চেঞ্জটা হচ্ছে, ওমেগা চেঞ্জ হলে ফেজ চেঞ্জ হচ্ছে, তাহলে এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা কি লিনিয়ার? অর্থাৎ আমরা যদি ফ্রিকোয়েন্সিকে বাড়াই তাহলে কি ফেজ একইভাবে বাড়বে, একই প্রপোর্শনে বাড়বে, নাকি ডিফারেন্টভাবে বাড়বে? এটার উপরে ভিত্তি করে যদি এমন হয় যে একইভাবে বাড়ে, তাহলে এই ধরনের চেঞ্জকে আমরা বলি লিনিয়ার চেঞ্জ। কিন্তু যদি দেখা যায় যে ফ্রিকোয়েন্সি এবং ফেজের মধ্যে মূলত কোনো সম্পর্ক নেই, অথবা সম্পর্কটা প্রপোর্শনাল না, লিনিয়ার না, তাহলে মূলত চেঞ্জটা দেখা যায়। অর্থাৎ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের জন্য ডিফারেন্ট ফেজ ডিস্টরশন তৈরি হয়, ফেজ তৈরি হয়, যে কারণে ফেজ ডিস্টরশন তৈরি হয়। আর ফেজ ডিস্টরশনের সাথে কিন্তু ডিলে ডিস্টরশনের একটা বিষয় আছে, অর্থাৎ ফেজ যদি লিনিয়ার না হয় তাহলে আমাদের ডিলেটাও কিন্তু লিনিয়ার হবে না। ডিলে যে রেসপন্সটা ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সির জন্য ডিলেটা ভিন্ন ভিন্ন হবে, অর্থাৎ গ্রুপ ভ্যালোসিটিটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাই বোঝানো হয়েছে মূলত IIR ফিল্টার ইজ ইউজুয়ালি more efficient design in terms of computation time and memory requirement
IIR system usually requires less processing time and storage as compared with FIR. FIR এর সাথে IIR এর একটা অ্যাডভান্টেজ দেখানো হয়েছে, তবে FIR এর এখানে যে ডিফারেন্সটা সেটা মূলত বোঝাচ্ছে যে এখানে লিনিয়ার ফেজ রেসপন্স আছে, কিন্তু তার করসপন্ডিং IIR এ সেরকম লিনিয়ার ফেজ রেসপন্স নেই। IIR এ একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এখানে কম্পিউটেশনাল অ্যাডভান্টেজ আছে এবং এটা কম সময়ে আমরা এই সিস্টেমটাকে ডিজাইন করতে পারি। FIR ফিল্টারে আমাদের ওয়ার্ড লেন্থের কারণে, লিমিটেড ফাইনাইট ওয়ার্ড লেন্থের কারণে যে প্রবলেমগুলো হয় সেটা আমরা ফিল্টার ডিজাইন, ফিল্টার ইমপ্লিমেন্টেশন, নয়েজ, ইরোর, এগুলোতে আমাদের FIR-এ এফেক্টটা খুব কম সিভিয়ার হয়, কিন্তু IIR-এ এই ফাইনাইট ওয়ার্ড লেন্থ যে প্রবলেম আছে সেটার এফেক্টটা অনেক বেশি হয়। অ্যান্ড ফাইনাইট ওয়ার্ড লেন্থ প্রবলেম আসলে কি? ফাইনাইট ওয়ার্ড লেন্থ প্রবলেম হচ্ছে একটা কন্টিনিউয়াস টাইম কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল, অর্থাৎ একটা অ্যানালগ সিগন্যাল, সেই সিগন্যালে ইনফাইনাইট সংখ্যক ইনফরমেশন আছে, কিন্তু আমরা ইনফাইনাইট সংখ্যক ইনফরমেশনকে তো আমরা পাস করতে পারি না, কেননা ইনফাইনাইট সংখ্যক ইনফরমেশনকে আমি স্টোর করতে চাইলে আমার ইনফাইনাইট স্টোরেজের প্রয়োজন হবে, পাস করতে চাইলে আমার ইনফাইনাইট ব্যান্ডউইথের প্রয়োজন হবে, যে কারণে আমাদের কি করতে হচ্ছে, আমরা অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন করছি। অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনে কি হচ্ছে, একটা ইনফাইনাইট ডাটাকে আমরা স্যাম্পল, কোয়ান্টাইজেশন, এনকোডিংয়ের মাধ্যমে একটা ফাইনাইট ওয়ার্ড লেন্থে নিয়ে আসতেছি। যেমনটা আমরা দেখলাম যে আমাদের 4 বিট একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট করার পরে আমাদের 4 বিটের ওয়ার্ড তৈরি হয়েছে, কোড তৈরি হয়েছে, ডাটা তৈরি হয়েছে। তাহলে এভাবে ইনপুটে যখন এটা অ্যানালগ সিগন্যাল ছিল তখন তার ইনপুটে ছিল ইনফাইনাইট ইনফরমেশন, কিন্তু যখন সেটাকে অ্যানালগ টু ডিজিটালে আমরা কনভার্ট করলাম তখন আউটপুটে আমরা একটা ফাইনাইট ডিউরেশন বা ফাইনাইট ওয়ার্ড লেন্থের ডাটা পেলাম। তাহলে এটার কারণে বিভিন্ন ধরনের নয়েজ তৈরি হয়, যেমন কোয়ান্টাইজেশন নয়েজ, আমাদের ফিল্টার নয়েজ, এই ধরনের বিভিন্ন নয়েজ তৈরি হয়। সেই নয়েজের ইফেক্ট FIR ফিল্টারে তুলনামূলকভাবে কম IIR ফিল্টারের চেয়ে। Analog filters can be easily and readily transformed into equivalent IIR design filter, digital filter, but same is not possible in FIR because they have no analog counterpart. এটার মানে হচ্ছে এটার অ্যাডভান্টেজ বলা হয়েছে IIR ফিল্টারের অ্যাডভান্টেজ উইথ রেসপেক্ট টু FIR ফিল্টার। IIR ফিল্টারকে খুব ইজিলি, যেমন এখানে লেখা ছিল যে ইউজুয়ালি রিকোয়ার্স লেস প্রসেসিং টাইম, এটার কারণটা এখানে ব্যাখ্যা করা হয়েছে যে IIR ফিল্টারে এই যে ট্রান্সফরমেশন, একটা অ্যানালগ ফিল্টার দেওয়া আছে সেটাকে খুব ইজিলি ডিজিটাল ফিল্টারে IIR ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা করে নিতে পারি। কেন? কারণ এটার ইকুইভ্যালেন্ট যে অ্যানালগ ফিল্টারের ইকুইভ্যালেন্ট ডিজিটাল ফিল্টার আছে, সিম্পলি জাস্ট ট্রান্সফর্ম করতে হবে, সে কারণে এটা কনভার্ট করা খুব ইজি। কিন্তু FIR ফিল্টারে যেহেতু কাউন্টার পার্ট কিন্তু অ্যানালগ ফিল্টার নেই, অর্থাৎ একটা ডিজিটাল ফিল্টার আছে, সেটাকে আমি একটা অ্যানালগ ফিল্টার থেকে ট্রান্সফর্ম করে ডিজিটাল ফিল্টার করব, এটা হচ্ছে FIR, এটা হচ্ছে IIR। কিন্তু FIR-এ সেরকম কোনো অ্যানালগ ফিল্টার নেই যেটাকে আমি, যেটার করসপন্ডিং ডিজিটাল ফিল্টার আমি তৈরি করতে পারব। আর এখানে যেটা বলা আছে যে FIR ফিল্টার হচ্ছে অল জিরো ফিল্টার, সে কারণে এটা স্টেবল। আর IIR ফিল্টারে পোলস এবং জিরোস দুইটাই থাকে, যে কারণে এটা সবসময় স্টেবিলিটিটা এনশিওর করা যায় না। এখানে কি আছে, হোয়াট আর দ্য প্যারামিটার্স অফ ফ্রিকোয়েন্সি, ম্যাগনিটিউড, রেসপন্স ইন বোথ প্লট অথবা LPF লো পাস ফিল্টারে, লো পাস ফিল্টার বলি অথবা হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার অথবা নচ ফিল্টার, যাই বলি না কেন, ফ্রিকোয়েন্সি, ম্যাগনিটিউড, রেসপন্স কার্ভে যে প্যারামিটারগুলো থাকে সেটা হচ্ছে মূলত এখানে যেটা দেখানো হয়েছে সেটা কি কি আছে, স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশন, কাট অফ ফ্রিকোয়েন্সি, আমাদের ম্যাক্সিমাম 1 প্লাস টেল, 1 মাইনাস টেল, আমাদের স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশন, আমাদের পাস ব্যান্ড, স্টপ ব্যান্ড এবং ট্রানজিশন ব্যান্ড, এগুলোই মূলত আমাদের একটা ফিল্টার ডিজাইন করতে হলে কী কী প্যারামিটার প্রয়োজন হয় সেই প্যারামিটারগুলোর নাম। যেমন এরকম জিনিস থাকতে পারে যে হয়তো আমাদের প্রবলেমে দেওয়া আছে যে একটা ফিল্টারের পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশন দেওয়া আছে, কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এবং আমাদের বলা হলো যে এই ফিল্টারটা একে দেখাতে হবে অথবা এই ফিল্টারটার ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভটা ভ্যালু সহ দেখাতে হবে। তাহলে সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কিন্তু এই ভ্যালুগুলো, এই প্যারামিটারগুলো দরকার হবে, অর্থাৎ পাস ব্যান্ড, স্টপ ব্যান্ড, অ্যাটেনুয়েশন, কাট অফ ফ্রিকোয়েন্সি,
এই জিনিসগুলোর আমাদের প্রয়োজন হবে, তবেই কেবলমাত্র আমরা ফিল্টারটা ডিজাইন করতে পারবো। 1+del 1-del এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে। হোয়াট আর দ্য মেথডস অফ FIR ফিল্টার ডিজাইন? FIR ফিল্টার ডিজাইনের একটাই মেথড, সেটা সবচেয়ে পপুলার, যেটা হচ্ছে উইন্ডোয়িং টেকনিক। উইন্ডোয়িং টেকনিকে আমরা কি করি? মূলত আমরা প্রথমে এটার একটা অ্যানালগ থেকে একটা ডিজিটাল ভার্সন তৈরি করি, আমরা জেড ট্রান্সফরমেশন করি। জেড ট্রান্সফর্ম করলে সেটার যে আমাদের ডিফারেন্স ইকুয়েশন যেটা আছে, সেটা ট্রান্সফর্ম ইকুয়েশন চলে আসে, ট্রান্সফার ফাংশন চলে আসে। ট্রান্সফার ফাংশন যেটাকে আমরা পাই, যে ট্রান্সফার ফাংশনটা থেকে আমরা জেড ট্রান্সফরমেশনে নিয়ে আসি। আমরা জানি যে জেড ট্রান্সফর্ম থেকে খুব ইজিলি রেসপন্সটা বের করা যায়, খুব ইজিলি আমরা প্লটটা, আমরা যে আরওসিটা আছে আরওসিটা ড্র করে ফেলতে পারি, এবং সেখান থেকে আমরা খুব সহজেই আমরা FIR ফিল্টারের করসপন্ডিং ইমপ্লিমেন্টেশনটা করে ফেলতে পারি। তবে সবার প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে উইন্ডোয়িং টেকনিকের মাধ্যমে সবার প্রথমে আমরা অ্যানালগ সিগনালের করসপন্ডিং একটা ডিসক্রিট ভার্সন তৈরি করব। সেখান থেকে ডিফারেন্স ইকুয়েশন নিলাম, সেখান থেকে ট্রান্সফার ফাংশন বের করলাম, ট্রান্সফার ফাংশনের করসপন্ডিং জেড ট্রান্সফরমেশন নিয়ে আসলাম, সেটাকে ইমপ্লিমেন্ট করলাম। আমরা ইমপ্লিমেন্ট করার পর সেখানে কতগুলো ডিলে এলিমেন্ট প্রয়োজন হবে, সেখানে কতগুলো কোএফিশিয়েন্ট প্রয়োজন হবে, সেখানে কতগুলো অ্যাডার সার্কিট প্রয়োজন হবে, ডিলে এলিমেন্ট প্রয়োজন হবে, সেগুলো আমরা বসাবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টা কোএফিশিয়েন্ট প্রয়োজন হয়েছে, সেখানে 2টা ডিলে এলিমেন্ট প্রয়োজন হয়েছে, 2টা অ্যাডার প্রয়োজন হয়েছে। এভাবে মূলত উইন্ডোয়িং টেকনিকের মাধ্যমে আমরা এটাকে FIR ফিল্টার তৈরি করতে পারি। IIR ফিল্টার ডিজাইনে 2টা টেকনিক খুব পপুলার, ইম্পালস ইনভ্যারিয়েন্ট মেথড, বাইলিনিয়ার জেড ট্রান্সফর্ম মেথড। আমাদের এস প্লেনে বাইলিনিয়ার জেড ট্রান্সফর্ম মেথডে আমরা জেড ট্রান্সফর্ম করি, সেখানে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অর্থাৎ এস ডোমেইন থেকে জেড ডোমেইনে আমাদের ট্রান্সফর্ম করা হয়, এবং ট্রান্সফর্ম করে IIR ফিল্টারের যেহেতু করসপন্ডিং অ্যানালগ ফিল্টার ট্রান্সফরমেশন আছে, অর্থাৎ একটা অ্যানালগ ফিল্টার ইকুইভ্যালেন্ট আমরা ডিজিটাল ফিল্টার তৈরি করতে পারি। এখানেও একইভাবে আমাদের একটা স্পেসিফিকেশন মানে প্রবলেম স্পেসিফিকেশন, কাট-অফ ফ্রিকোয়েন্সি কী হবে, আমাদের কোন ব্যান্ড পাস হবে, কোন ব্যান্ড স্টপ হবে, আমাদের অ্যাটিনিউয়েশন কত হবে, পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ড অ্যাটিনিউয়েশন কী হবে, এই যে স্পেসিফিকেশনগুলো, এই স্পেসিফিকেশনগুলো দেওয়া থাকবে। এই স্পেসিফিকেশনগুলোকে আমরা ইকুয়েশনে নিয়ে আসবো, আমরা জেড ট্রান্সফরমেশন এটাকে কনভার্ট করব, এটার করসপন্ডিং অ্যানালগ ফিল্টার থেকে ডিজিটাল ফিল্টারে আমরা নিয়ে আসবো। এভাবেই মূলত বাইলিনিয়ার জেড ট্রান্সফরমেশন মেথডটা করা হয়। জেড ট্রান্সফরমেশন কেন ইউজ করা হয়? একটা ডিসক্রিট টাইম যে সিগন্যাল আছে সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করার জন্য আমরা জেড ট্রান্সফরমেশন করি, এবং জেড ট্রান্সফরমেশন মূলত আমরা একটা সিস্টেমকে ডিজাইন করার জন্য, একটা সিস্টেমকে অ্যানালাইজ করার জন্য আমরা জেড ট্রান্সফর্ম ইউজ করি। যেমন একটু আগে ইতিমধ্যে আমি বলেছি যে যখন আমি IIR ফিল্টার করব তখন কিন্তু সেখানে জেড ট্রান্সফরমেশনের অ্যাপ্লিকেশন আছে, কেননা আমরা এস প্লেন অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে আমরা জেড ট্রান্সফরমেশনে নিয়ে আসতে হবে। যখন আমি FIR ফিল্টার করছি তখন একটা সিগনালের করসপন্ডিং আমাদের যে ট্রান্সফার ফাংশন আছে সেটাকে আমরা জেড ট্রান্সফরমেশনে নিয়ে আসতে হবে। তাহলে এই ধরনের বিভিন্ন ধরনের কাজের জন্য আমরা জেড ট্রান্সফরমেশন ইউজ করি, সিস্টেম ডিজাইন করার জন্য, যেমন ফিল্টার ডিজাইন, একটা সিস্টেম ডিজাইন। তাহলে এখানে আমাদের কি থাকে, এক্স অফ এন একটা ডিসক্রিট টাইম সিগন্যাল, এটাকে জেড ট্রান্সফর্ম করলে এক্স অফ জেড তৈরি হয়, এবং সেটা আমরা কিভাবে পাই, এক্স অফ এন ডিসক্রিট টাইম সিগন্যালের সাথে আমাদের ভ্যারিয়েবলের নেগেটিভ আমাদের যদি এক্সপোনেন্ট আমরা করি তাহলেই আমরা সেটাকে আমরা জেড ট্রান্সফরমেশন নিয়ে আসতে পারি, এবং সেখানে আমরা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত আমরা যদি সামেশন করি তবেই জেড ট্রান্সফরমেশন চলে আসবে। সেখানে কী কী জিনিস আছে, এন হচ্ছে একটা ইন্টিজার নাম্বার 1 2 3 4 এভাবে বিভিন্ন স্যাম্পল সংখ্যাকে সে রিপ্রেজেন্ট করে। জেডটা হচ্ছে কি, এটা আসলে এটা এক্সপোনেন্ট হবে, এর এক্সপোনেন্ট আকারে আসবে আর ej ওমেগা, এটা যখন কপি করেছি তখন এটা ভেঙে গেছে। জেড হচ্ছে কমপ্লেক্স নাম্বার, যেটার আমাদের পোলার রিপ্রেজেন্টেশন হচ্ছে আর হচ্ছে ম্যাগনিটিউড, আর ej ওমেগা, যেখানে ওমেগাটা হচ্ছে ফেজ। তাহলে আরটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ম্যাগনিটিউড হিসেবে। তাহলে ম্যাগনিটিউডে আসলে এখানে ছিল মডুলাস ছিল, এটা ভেঙে গেছে, ওমেগা হচ্ছে অ্যাঙ্গেল অথবা ফেজ। আর এখানে সাম অফ ইনফাইনাইট জিওমেট্রিক প্রোগ্রেশনের ফর্মুলা জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমাদের ইউনিডিরেকশনাল হয় তাহলে ইউনিডিরেকশনাল জেড ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা 0 থেকে +ইনফিনিটি পর্যন্ত কিংবা 0 থেকে -ইনফিনিটি পর্যন্ত আমরা নিতে পারি।
অর্থাৎ আমাদের এটা রাইট সাইডের কিংবা লেফট সাইডের সিকোয়েন্স হতে পারে, অথবা দুটোই হতে পারে। তাহলে এটাকে আমরা এভাবে ভাঙতে পারি যে এ টু দি পাওয়ার এন জেড মাইনাস এন, এ টু দি পাওয়ার এন হচ্ছে এক্স অফ এন এর ভ্যালু, একটা ডিসক্রিট টাইম সিকোয়েন্স। তাহলে এখানে পাওয়ার কমন নিলে এ জেড ইনভার্স টু দি পাওয়ার এনটা আসে, এনটাকে কমন নিলাম। এখন এখানে জিওমেট্রিক প্রোগ্রেশনের কন্ডিশন হচ্ছে 0 থেকে প্লাস ইনফিনিটি হতে হবে। তাহলে 0 থেকে প্লাস ইনফিনিটি করতে হলে এখানে আমরা এই সামের ভ্যালু, এন এর ভ্যালু 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত একটা একটা করে বাড়াবো এবং ভ্যালু বসাবো। তাহলে প্রথমে এন এর ভ্যালু 0 থেকে শুরু হয়েছে, তাহলে এখানে এন এর পরিবর্তে 0 বসাবো। তাহলে আমরা জানি এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে ফার্স্ট টার্ম 1, তারপরে এখানে 1 0-এর পরের ভ্যালু 1, তাহলে এভাবে 1 বসাবো। দ্যাট মিনস এ জেড ইনভার্স 1, এ জেড ইনভার্স 2, এ জেড ইনভার্স 3, এভাবে আমরা ভ্যালুগুলো বাড়তে থাকবো। তাহলে যেটা পাওয়ার এন, যার পাওয়ার অর্থাৎ এই ব্র্যাকেটের ভেতর যেটা আছে সেটা হচ্ছে কমন রেশিও। তাহলে এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে আমাদের জিওমেট্রিক ইনফাইনাইট জিওমেট্রিক প্রোগ্রেশনের ফর্মুলাটা হচ্ছে ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও। তাহলে এটা হচ্ছে একটা ফর্মুলা। এখানে আছে আরওসি অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স দেখাতে হবে। ফলোয়িং সিকোয়েন্স বলতে আমরা এখানে যেমন ফাইনাইট ডিউরেশন সিগন্যালের কথা বলছি, যেমন এটা হচ্ছে একটা রাইট সাইডের সিকোয়েন্স, তাহলে তার ক্ষেত্রে জেড প্লেনটা কেমন হবে, এন্টায়ার জেড প্লেন। আমরা ইতিমধ্যে যখন অঙ্ক করেছি তখন আমরা দেখেছি যে আমাদের ফাইনাইট ডিউরেশন সিগন্যালের ক্ষেত্রে আমাদের আরওসিটা হয় এন্টায়ার জেড প্লেন। যেমন এখানে সবগুলো কিন্তু ফাইনাইট ডিউরেশন সিগন্যাল, তাহলে সবগুলোর ক্ষেত্রে আমাদের জেড প্লেনটা হবে কিন্তু এন্টায়ার জেড প্লেন। কিন্তু এখানে আমরা দেখি যে এখানে লিখেছে যে এন্টায়ার জেড প্লেন, কিন্তু এখানে জেডের ভ্যালু যেখানে 0 হবে সেই অংশটা বাদ দিয়ে, তাহলে এখানে একটা অংশ আমরা বাদ দিয়ে এটাকে আমরা রিজিয়ন অফ ডাইভারজেন্স ধরে বাকি এন্টায়ার জেড প্লেনটাকে আমরা আরওসি বলতে পারি। ঠিক তেমনি আমাদের যদি লেফট সাইডের সিকোয়েন্স থেকে অর্থাৎ এন্টি কোজাল সিগন্যাল হয়, তাহলে আমাদের এন্টায়ার জেড প্লেন হবে যেহেতু ফাইনাইট ডিউরেশন, কিন্তু জেড ইকুয়াল টু ইনফিনিটি এটাকে আমাদের বাদ দিতে হবে। এই পাশে জেড ইকুয়াল টু প্লাস ইনফিনিটি এটাকে আমরা আরওসির মধ্যে আনতে পারবো না, অর্থাৎ জেড ইকুয়াল টু ইনফিনিটি এটা হয়ে যাবে রিজিয়ন অফ ডাইভারজেন্স। আবার যদি টু সাইডেড হয় তাহলে জেড ইকুয়াল টু 0 এবং জেড ইকুয়াল টু ইনফিনিটি এই দুইটাকেই আমাদের বাদ দিতে হবে। আর যদি ইনফাইনাইট ডিউরেশন সিগন্যাল হয়, যেমন এখানে দিচ্ছে যে ডট ডট আছে, তার মানে সিগন্যালটা একটা রাইট সাইডের সিগন্যাল যেটা ইনফিনিটি থেকে অ্যাপ্রোচ করছে, তাহলে সেক্ষেত্রে আমাদের আরওসি হবে সার্কেলের বাইরে। আমরা একটা রেডিয়াস নিব, রেডিয়াস নিয়ে একটা সার্কেল আঁকবো, আর আরওসিটা হবে সেই সার্কেলের বাইরে। ঠিক তেমনি আমাদের যদি এটা লেফট সাইডের সিকোয়েন্স হয়, অর্থাৎ সিগন্যালটা যদি এন্টি কোজাল ইনফাইনাইট ডিউরেশন সিগন্যাল হয়, যেমন এই সিগন্যালটা 0 থেকে মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, তাহলে এই ধরনের সিগন্যালের ক্ষেত্রে আরওসিটা হয় সার্কেলের বাইরে। আমরা R2 একটা রেডিয়াস 2 দিয়ে একটা সার্কেলটা ড্র করলাম, তাহলে আরওসিটা হবে এই সার্কেলের ভেতরে। আর যদি টু সাইডেড হয় অর্থাৎ নন কোজাল হয়, তাহলে সেক্ষেত্রে যেখানে আমাদের রাইট সাইড লেফট সাইড দুই ধরনের সিকোয়েন্সই আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের আরওসিটা হবে দুইটা সার্কেলের রেডিয়াসে, দুইটা সার্কেলের মাঝখানে। R1 একটা রেডিয়াস দিয়ে একটা সার্কেল ড্র করলাম, R2 একটা রেডিয়াস দিয়ে আরেকটা সার্কেল ড্র করলাম, এই দুইটা সার্কেলের মাঝখানে যে রিজিয়নটা, সেই রিজিয়নটাই হচ্ছে আমাদের এই নন কোজাল সিগন্যালের রিজিয়ন অফ কনভারজেন্স। এবার আমরা চলে আসি ফাইনাইট সিকোয়েন্সের ফর্মুলা। এখানে যেটা ছিল সেটা কিন্তু ইনফাইনাইট সিকোয়েন্সের ফর্মুলা ছিল, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে ফাইনাইট সিকোয়েন্সের ফর্মুলা। তাহলে ফাইনাইট সিকোয়েন্সের ফর্মুলা কি? আলফা টু দি পাওয়ার এন, এটা যদি একটা ফাইনাইট সিগন্যাল হয় যেটা 0 থেকে ক্যাপিটাল এন পর্যন্ত, ধরি 10টা স্যাম্পল আছে, তাহলে 0 থেকে এন এর ভ্যালু 10 পর্যন্ত আছে, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা কী হবে? 1 মাইনাস আলফা টু দি পাওয়ার ক্যাপিটাল এন প্লাস 1, অর্থাৎ এখানে যদি 10 থাকে, দশম স্যাম্পল পর্যন্ত যদি থাকে, তাহলে 10 প্লাস 1 হবে, আর এখানে 1 মাইনাস আলফা। যেহেতু এন হচ্ছে আলফার পাওয়ার, তার মানে আলফাটা হচ্ছে কমন রেশিও, তাহলে এখানে যেরকম আমরা বলেছিলাম যে ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও, ঠিক তেমনি এখানে আমরা বলতে পারি যে 1 মাইনাস আলফা 1 মাইনাস কমন রেশিও টু দি পাওয়ার ক্যাপিটাল এন প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও। ইনভার্স জেড ট্রান্সফর্ম, এই ফর্মুলাটা আমরা ইউজ করিনি, তারপরে এটা জেনে রাখা উচিত। এটা হচ্ছে ইনভার্স জেড ট্রান্সফরমেশনের ফর্মুলা। এখানে আমরা ক্লোজড কন্ট্যুর ইউজ করেছি। ক্লোজড কন্ট্যুরের ফর্মুলা যে আমরা ইনভার্স জেড ট্রান্সফর্ম মূলত জানি যে এক্স অফ জেড দেওয়া থাকে, অর্থাৎ একটা ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যাল দেওয়া থাকে, সেখান থেকে আমাদের ডিসক্রিট টাইম ডোমেন সিগন্যালটা বের করতে হয়।
তাহলে এখানে আমরা ইনভার্স, এখানে আমরা এক্সপোনেনশিয়াল হিসেবে যেটা নিব সেখানে n-1 থাকবে, অর্থাৎ z ইনভার্স থাকবে, এবং সেটাকে আমরা যদি 1/2 পাই জে দিয়ে ভাগ করি, 1/2 পাই জে দিয়ে মাল্টিপ্লাই করি, কনস্ট্যান্ট হিসেবে বাইরে নিয়ে আসি, এবং এটাকে যদি আমরা ক্লোজড কন্ট্রোল ইন্টিগ্রেশন করি তাহলে আমরা মূলত ইনভার্স জেড ট্রান্সফর্ম পাবো। এটা হচ্ছে আমাদের মূলত ইনভার্স জেড ট্রান্সফরমেশনের ফর্মুলা। আর ইনভার্স জেড ট্রান্সফর্ম কীভাবে সলভ করা যায়, আমরা পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে মূলত ইনভার্স জেড ট্রান্সফর্ম সলভ করেছি। এর বাইরে আমাদের প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে ইনভার্স জেড ট্রান্সফর্ম করব। আর পার্শিয়াল ফ্র্যাকশন করতে হলে আমাদের ডিনোমিনেটরকে কিন্তু ফ্যাক্টরাইজ করতে হয়। ফ্যাক্টরাইজ যদি থাকে তাহলে আমরা যতগুলো ফ্যাক্টরাইজ ততগুলো কনস্ট্যান্ট এ বি সি ডি এভাবে নিই। চারটা যদি আমাদের উৎপাদকে বিশ্লেষণ থাকে তাহলে চারটা আমরা কনস্ট্যান্ট এ বি সি ডি এভাবে নিব। আর তবে ফ্যাক্টরাইজ থাকতে হয়। ডিনোমিনেটর যদি ফ্যাক্টরাইজ করা না থাকে তাহলে ডিনোমিনেটরকে ফ্যাক্টরাইজ করে নিতে হয়। আর যদি না থাকে, ডিনোমিনেটর ফ্যাক্টরাইজ যদি করা না থাকে, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে নিউমিনেটরের যে ডিগ্রি আছে, নিউমিনেটরের যে ডিগ্রি সেটাকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেটাকে অবশ্যই ডিনোমিনেটরের ডিগ্রি কিউ এর চেয়ে ছোটো হতে হবে। তাহলে ফ্যাক্টরাইজ করার কন্ডিশন হচ্ছে পিকে কিউ এর চেয়ে ছোটো হতে হবে। আর যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে ফ্যাক্টরাইজ করা যাবে না। আর এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হলে কি করতে হয়, যদি না থেকে থাকে, যদি পি এর ভ্যালু কিউ এর ভ্যালু সমান কিংবা বড় হয় তাহলে অবশ্যই নিউমিনেটরকে ডিনোমিনেটর দিয়ে ভাগ করতে হয়। এবং আমরা দেখেছি যে ভাগ করলে মূলত ছোট হয়ে যায়, আমাদের নিউমিনেটরের ডিগ্রিটা ছোট হয়ে যায়, এবং ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের নিউমিনেটরের ডিগ্রি ডিনোমিনেটরের ডিগ্রির চেয়ে ছোট না হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রসেস। হোয়াট ইজ ইন্টারপোলেশন? ইন্টারপোলেশন মূলত এক ধরনের অপারেশন। এই ইন্টারপোলেশন আমরা কোথায় করি? এটা আমরা যখন রিসিভারে সিগন্যালটাকে রিকভার করতে চাই, সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করতে চাই, পুনরুদ্ধার করতে চাই, তখন মূলত ইন্টারপোলেশন করি। আমরা একটা ম্যাথ পড়েছিলাম যেখানে বলা হয়েছিল যে আইডিয়াল ইন্টারপোলেশন করার পর সিগন্যালটা দেখতে কেমন হবে, ওয়াই অফ এন, এই যে রিকনস্ট্রাক্টেড সিগন্যাল সেটা কেমন হবে, সেটাই হচ্ছে ইন্টারপোলেশন। অর্থাৎ একটা সিগন্যাল অ্যানালগ ছিল, সেটাকে আমি ডিজিটালি কনভার্ট করে আলটিমেটলি আমরা রিসিভারে পাঠালাম। রিসিভার কী করবে? উল্টা কাজটা করবে, অর্থাৎ রিসিভার ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগে আবার রিকনস্ট্রাক্ট করবে। তাহলে সেই রিকনস্ট্রাক্ট করার পরে করার যে প্রসেসটা সেটা আমরা বলছি ইন্টারপোলেশন। তাহলে ইন্টারপোলেশন করা হয় মূলত কীভাবে? ইন দ্য ডোমেইন অফ ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, দ্য টার্ম ইন্টারপোলেশন refers to the process of converting a sample digital signal, একটা ডিজিটাল সিগন্যাল, স্যাম্পল ডিজিটাল সিগন্যাল অর্থাৎ ডিসক্রিট টাইমে আছে, such as sampled audio signal to that of a higher sampling rate, আপ স্যাম্পলিংয়ের মাধ্যমে হায়ার স্যাম্পলিং ইউজ করে, আমরা আপ স্যাম্পলিং ইউজ করে সেটাকে আমরা আবার পুনরায় সেটাকে অ্যানালগ ফর্মে নিয়ে আসতে পারি। তাহলে মূলত দুই ধরনের ইন্টারপোলেশন ইউজ করা হয়। একটা হচ্ছে অ্যান্টি ইমেজিং ফিল্টার তৈরি করা হয় দিয়ে এই ইন্টারপোলেশনটা করা হয়, আরেকটা হচ্ছে আপ স্যাম্পলিংয়ের মাধ্যমে করা হয়। ঠিক আছে, এই দুইটা জিনিস থাকতে হয়। আরওসি, রিজিয়ন অফ কনভার্জেন্স, এটা আমরা জানি, আমরা দুই জায়গায় রিজিয়ন অফ কনভার্জেন্স পড়েছি, একটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মেশনে, একটা হচ্ছে জেড ট্রান্সফর্মেশনে। তাহলে আরওসি আসলে কি? আরওসি হচ্ছে, যদি আমরা জেড ট্রান্সফর্মেশনের ক্ষেত্রে বলি, তাহলে এক্স অফ জেডের সেই সকল ভ্যালু অথবা এক্স অফ জেডের যে ভ্যালুর জন্য বা যেটুকু রিজিয়নে এক্স অফ জেডের ভ্যালু ফাইনাইট থাকে, সেই সব ভ্যালু অর্থাৎ এক্সিস্ট করে সেইটুকু রিজিয়নকে আমরা বলবো আরওসি। অর্থাৎ পুরো যদি একটা জেড প্লেনকে আমি চিন্তা করি তাহলে সেই জেড প্লেনে এমন কোনো ভ্যালু রয়েছে কিনা যে ভ্যালুর জন্য এক্স অফ জেডের ভ্যালু ইনফিনিটি হয়ে যেতে পারে, তাহলে সেই রিজিয়নটাকে আমরা বলবো রিজিয়ন অফ ডাইভারজেন্স। আর রিজিয়ন অফ ডাইভারজেন্স বাদ দিয়ে যেটুকু অংশে আমাদের জেডের ভ্যালু কনভার্জ করবে, এক্স অফ জেডের ভ্যালু কনভার্জ করবে অর্থাৎ ফাইনাইট থাকবে, সেইটুকু রিজিয়নকে আমরা বলবো রিজিয়ন অফ কনভার্জেন্স। কী কী প্রপার্টি আছে রিজিয়ন অফ কনভার্জেন্সের? আমাদের রিজিয়ন অফ কনভার্জেন্সে কোনো পোলস থাকতে পারবে না, আমাদের সেটা হতে হবে ফাইনাইট ডিউরেশনের জন্য, আমাদের এন্টায়ার জেড প্লেনটাই হবে আমাদের আরওসি। আর তবে সেখানে আমাদের জেড ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু ইনফিনিটি, এই দুইটা জিনিস থাকতে পারবে না।
কেননা আমরা দেখেছি যে টু সাইডেড সিগন্যালের ক্ষেত্রে ফাইনাইট ডিউরেশন টু সাইড সিগন্যালের ক্ষেত্রে আমাদের আরওসিটা কিন্তু আরওসিতে জেড ইকুয়াল টু 0 জেড ইকুয়াল টু ইনফিনিটি দুইটা জিনিস কিন্তু বাদ দিতে হয়। যদি কোজাল সিগন্যাল হয় তাহলে জেড ইকুয়াল টু ইনফিনিটি এই রিজিয়নটাকে বাদ দিতে হবে, আর যদি এন্টি কোজাল হয় তাহলে জেড ইকুয়াল টু 0 এই পোর্শনটাকে বাদ দিতে হবে। এই জিনিসটা আমরা কিন্তু এখানে দেখেছি, আমরা দেখেছি যে কোজাল হলে আমাদের এখানে জেড ইকুয়াল টু 0 বাদ দিতে হয়, এন্টি কোজাল হলে জেড ইকুয়াল টু ইনফিনিটি এটাকে আমাদের বাদ দিতে হয়। এটাই এখানে দেখিয়েছে মূলত। ইনভার্স জেড ট্রান্সফর্ম আসলে কিভাবে আমরা ইভালুয়েট করব, কিভাবে আমরা ক্যালকুলেট করব, আমরা ডিরেক্ট ভ্যালুয়েশন বাই কন্ট্রোল ইন্টিগ্রেশন, যেটা আমরা এখানে ফর্মুলা দেখলাম যে কন্ট্রোল ইন্টিগ্রেশনের মাধ্যমে ইনভার্স ট্রান্সফরমেশন আমরা বের করতে পারি। আর কি কি আছে, এক্সপানশন ইনটু সিরিজ অফ টার্ম ইন দ্য ভ্যারিয়েবল জেড এবং জেড ইনভার্স, জেড এবং জেড ইনভার্সের আমরা সিরিজ আমরা এক্সপানশন করব, যেমনটা আমরা ফোরিয়ে সিরিজের ক্ষেত্রে করেছি, সেটাও একটা উপায় আছে। আরেকটা হচ্ছে লুকআপ টেবিল ইউজ করে আমাদের কিছু ফর্মুলা দেওয়া থাকবে, জেড ট্রান্সফর্ম এবং ইনভার্স জেড ট্রান্সফর্মের ফর্মুলা দেওয়া থাকবে, এই ফর্মুলার সাথে আমাদের টেবিলটাকে মেলাতে হবে, টেবিলটা মিলিয়ে দেখতে হবে যে কোনটার সাথে মিলে, কোন ফর্মুলা বা কোন ফর্মের সাথে মিলে সেই ফর্মটা সরাসরি টেবিল থেকে এনে বসিয়ে দিতে হবে। তাহলে এটা হচ্ছে এক ধরনের প্রসেস। কিভাবে একটা ডিজিটাল ফিল্টারকে একটা অ্যানালগ ফিল্টার থেকে তৈরি করা যায়, অর্থাৎ একটা অ্যানালগ ফিল্টার আছে সেখান থেকে কিভাবে আমি একটা ডিজিটাল ফিল্টার তৈরি করতে পারি। তাহলে এখানে প্রসেসগুলো কী কী স্টেপে করতে হবে, কী কী মানে প্রসেসগুলো কী কী সেটাই জানতে চাওয়া হচ্ছে। বলা হচ্ছে ম্যাপ দ্য ডিজায়ার্ড ডিজিটাল ফিল্টার স্পেসিফিকেশন ইনটু দোজ ফর অ্যান ইকুইভ্যালেন্ট অ্যানালগ ফিল্টার। একটা ডিজিটাল ফিল্টারের যে স্পেসিফিকেশন আছে, অর্থাৎ কাট অফ ফ্রিকোয়েন্সি, আমাদের পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ডের যে অ্যাটেনুয়েশন, আমাদের পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ড ট্রানজিশন ব্যান্ডের যে প্যারামিটার, সেই জিনিসগুলোকে আমাদের অ্যানালগ ফিল্টারের যে ইকুইভ্যালেন্ট গ্রাফ আছে, স্পেসিফিকেশন আছে, সেখানে এনে বসাতে হবে। বসানোর পর আমাদের ডিরাইভ দ্য অ্যানালগ ট্রান্সফার ফাংশন ফর দ্য অ্যানালগ প্রোটোটাইপ। তাহলে ওই যে ইকুইভ্যালেন্ট অ্যানালগ ফিল্টারটা তৈরি হলো, একটা গ্রাফ তৈরি হলো, সেটার একটা ট্রান্সফার ফাংশন ইকুয়েশন নিয়ে আসতে হবে। এরপর এই ট্রান্সফার ফাংশনটাকে, এই যে ট্রান্সফার ফাংশনটা তৈরি হলো, সেই ট্রান্সফার ফাংশনকে আমরা অ্যানালগ প্রোটোটাইপকে আমরা ডিজিটাল প্রোটোটাইপে, ডিজিটাল ট্রান্সফার ফাংশনে কনভার্ট করে আমরা ডিজিটাল প্রোটোটাইপে নিয়ে আসব। অর্থাৎ অ্যানালগ ফিল্টারের করসপন্ডিং যে ট্রান্সফার ফাংশন ছিল সেটাকে ডিজিটাল ট্রান্সফার ফাংশনে আমরা নিয়ে আসব, তাহলেই একটা অ্যানালগ ফিল্টার ডিজিটাল ফিল্টারে পরিণত হবে। তাহলে প্রথমে কি করলাম, প্রথমে ডিজিটাল ফিল্টারের যে স্পেসিফিকেশন ছিল সেই স্পেসিফিকেশনকে অ্যানালগ স্পেসিফিকেশনে নিয়ে এসেছি, অর্থাৎ কাট অফ, আপার পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ড, অ্যাটেনুয়েশন, ট্রানজিশন ব্যান্ড, এই স্পেসিফিকেশনগুলোকে আমরা নিয়ে এসেছি ডিজিটাল ফিল্টারে, অ্যানালগ ফিল্টারের ইকুইভ্যালেন্ট গ্রাফে, এবং তখন যে গ্রাফটা দাঁড়ালো সেই গ্রাফ থেকে আমরা একটা ট্রান্সফার ফাংশন ইকুয়েশন নিয়ে এসেছি। তারপরে আমরা যেটা করলাম, সেই ট্রান্সফার ফাংশনটাকে আমরা ডিজিটাল ট্রান্সফার ফাংশনে পরিণত করে ডিজিটাল ফিল্টারটা তৈরি করলাম অথবা গ্রাফটা ড্র করলাম। এরপর আসে কনভলিউশন। কনভলিউশন আমরা যারা সিগন্যাল সিস্টেম পড়েছি তারা জানি, কনভলিউশনে আমরা ম্যাথও করেছি। কনভলিউশন হচ্ছে দুইটা আলাদা আলাদা সিগন্যাল থাকবে, একটা হচ্ছে আমার ইনপুট সিগন্যাল, আরেকটা হচ্ছে রেসপন্স ফাংশন। এখন এই দুইটা সিগন্যালকে আমরা একটা আরেকটার উপর ওভারল্যাপ করাবো। মূলত যেটা হয় যে আমাদের অরিজিনাল সিগন্যালটাকে আমরা রেখে দিই আর রেসপন্স ফাংশনটাকে আমরা নিয়ে আসি, রেসপন্স ফাংশনটাকে ধীরে ধীরে আমরা শিফটিং করে দুটা সিগন্যালের উপর ওভারল্যাপ করি, তখন নতুন একটা সিগন্যাল তৈরি হয়, সেটাই হচ্ছে কনভলিউশন। যেমন এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই যে একটা রেড সিগন্যাল আছে সেটা একটা সিগন্যাল, আর ব্লু যেটা সেটা আরেকটা সিগন্যাল। এই দুইটা সিগন্যালকে, একটা সিগন্যালকে ফিক্স রেখে আরেকটা সিগন্যালকে শিফট করছি, রেড সিগন্যালটাকে আমি ব্লু সিগন্যালের উপর দিয়ে আমি শিফট করছি, ওভারল্যাপ করছি, শিফট করছি, ওভারল্যাপ করছি, এর ফলে ব্ল্যাক এই নতুন সিগন্যালটা তৈরি হয়েছে। এটাই মূলত কনভলিউশন অপারেশন। তাহলে এইভাবে আমরা কনভলিউশনের মাধ্যমে নতুন সিগন্যাল তৈরি করতে পারি। ক্রস এবং অটো কোরিলেশন। কোরিলেশন শব্দের অর্থই হচ্ছে যে একটার সাথে আরেকটার আন্তঃসম্পর্ক বের করা। দুইটা সিগন্যাল হতে পারে, সেটা একই সিগন্যাল, হতে পারে ডিফারেন্ট সিগন্যাল, কিন্তু তাদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক বের করা, সেটাই হচ্ছে ক্রস কোরিলেশন। কোরিলেশন দুই রকমের, একটা হচ্ছে ক্রস কোরিলেশন, একটা হচ্ছে অটো কোরিলেশন। অটো কোরিলেশন কী জিনিসটা? অটো কোরিলেশন হচ্ছে
Autocorrelation is a measure of similarity between signal and its delayed version as a function of time delay. মানে কি? মানে হচ্ছে একটা সিগন্যাল নিজে তার সাথে তার ডিলেইড ভার্সনকে, সেম সিগন্যালের আরেকটা ডিলেইড ভার্সনকে মিল করা হচ্ছে। দুইটার মধ্যে সিমিলারিটিস কতটুকু, দুইটার মধ্যে পার্থক্য কতটুকু, দুইটার মধ্যে মিল কতটুকু, এই যে আন্তঃসম্পর্ক বের করার চেষ্টা করা হচ্ছে, এটাই হচ্ছে অটোকোরিলেশন। তার মানে একটা সিগন্যাল তার সাথে তার নিজেরই আরেকটা ডিলেইড ভার্সনকে অটোকোরিলেট করা হচ্ছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিগারে, যেমন এখানে একটা ব্লু সিগন্যাল এবং একটা রেড সিগন্যাল, দুইটা আলাদা আলাদা সিগন্যাল, দুইটা একই সিগন্যাল কিন্তু একটা সিগন্যাল ফিক্সড, আরেকটা হচ্ছে তারই ডিলেইড ভার্সন। তাহলে এই দুইটা সিগন্যালকে একটার উপরে আরেকটা ওভারল্যাপ করা হয়েছে, একটার সাথে আরেকটাকে ওভারল্যাপ করা হয়েছে, করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রিন সিগন্যাল তৈরি হয়েছে। এই যে দুইটা ব্লু সিগন্যাল এবং রেড সিগন্যাল দুইটা যখনই ওভারল্যাপ করছে তখনই একটা গ্রিন সিগন্যাল তৈরি হচ্ছে। কিন্তু যেখানে দুইটা সিগন্যাল তৈরি হয়েছে, যখন দুইটা সিগন্যাল ওভারল্যাপ করেছে তখনই একটা গ্রিন সিগন্যাল, নতুন একটা সিগন্যাল তৈরি হয়েছে। ওটাই আসলে ওই গ্রিন সিগন্যালটা তাদের দুইটা সিগন্যালের অরিজিনাল সিগন্যাল এবং অরিজিনাল সিগন্যালের ডিলেইড ভার্সনের মধ্যে কোরিলেশনকে ইন্ডিকেট করছে। আর ক্রস কোরিলেশন হচ্ছে দুটা আলাদা সিগন্যাল, কমপ্লিটলি দুইটা আলাদা সিগন্যাল, এই দুইটা আলাদা সিগন্যালের মধ্যে আন্তঃমিল বোঝানোর জন্য, তাদের নিজেদের মধ্যে মিল কতটুকু অমিল কতটুকু এটা বোঝানোর জন্য আমাদের কী করা হচ্ছে, দুটো আলাদা সিগন্যাল, এফ একটা সিগন্যাল, জি একটা সিগন্যাল, দুইটা সিগন্যাল দেখেই বোঝা যাচ্ছে দুইটা আলাদা সিগন্যাল, কারণ একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার সিগন্যাল, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার সিগন্যাল। এবং দুইটা সিগন্যালকে, একটা সিগন্যালকে ফিক্স রেখে আরেকটা সিগন্যালকে টাইম ডিলে করে শিফট করে করে আমি তাদেরকে ওভারল্যাপ করছি, করার কারণে নতুন একটা সিগন্যাল তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে ক্রস কোরিলেশন, অনেকটা কনভলিউশনের মতো। এটা হচ্ছে আমাদের ক্রস এবং অটো কোরিলেশন। বিভো স্টেবিলিটি, বিভো শব্দের অর্থ হচ্ছে বাউন্ডেড ইনপুট, বাউন্ডেড আউটপুট, এবং এটা বোঝায় মূলত যে একটা ইনপুট যদি বাউন্ডেড ইনপুট হয় এবং তার একটা ইনপুট, বাউন্ডেড ইনপুট একটা সিস্টেমের ইনপুটে দেওয়ার ফলে তার আউটপুটও যদি বাউন্ডেড হয়, তাহলে সেটাকে আমরা বলবো বিভো স্টেবল, বাউন্ডেড ইনপুট, বাউন্ডেড স্টেবল। এটা মানে কি, আসলে একটা ইনপুটকে স্টেবল হতে হলে ফাইনাইট হতে হবে। এখন আমি একটা ইনপুটে ফাইনাইট সিগন্যাল দিলাম, কিন্তু তার আউটপুট যে সবসময় ফাইনাইট হবে তা কিন্তু নয়, তার আউটপুট ইনফিনিটিও হতে পারে। যেমন আমি যদি চিন্তা করি যে আমরা একটা আমাদের ইন্টিগ্রেটর আছে, একটা আমাদের ডিফারেন্সিয়েটর আছে, সেই ডিফারেন্সিয়েটরে আমি একটা ইনপুটে একটা ইউনিট স্টেপ ফাংশন দিলাম, তাহলে একটা ইউনিট স্টেপ ফাংশন কি, এটা অ্যামপ্লিটিউডটা ফাইনাইট, অ্যামপ্লিটিউডটা হচ্ছে 1, ইউনিট স্টেপ ফাংশনের অ্যামপ্লিটিউড হচ্ছে 1। কিন্তু যখনই আমরা এই ডিফারেন্সিয়েটরের ইনপুটে আমরা এই ইউনিট স্টেপ ফাংশনকে ইনপুট করব, তখন তার আউটপুটে একটা ইনফাইনাইট একটা র্যাম্প ফাংশন তৈরি হবে। তাহলে র্যাম্প ফাংশন কি হচ্ছে, টাইম যখন ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে তখন র্যাম্প ফাংশনের অ্যামপ্লিটিউডও কিন্তু ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে। তার মানে ইনপুটে আমি বাউন্ডেড ইনপুট দিয়েছি, কিন্তু আউটপুটে একটা আনবাউন্ডেড সিগন্যাল আমি পেয়েছি, তাহলে এটা কিন্তু বিভো স্টেবল হলো না। বিভো স্টেবল হতে হলে ইনপুট এবং আউটপুট দুটাতেই আমাদের বাউন্ডেড সিগন্যাল থাকতে হবে। যেমন এখানে আমরা দুটো এক্সাম্পল দেখতে পারি, ওয়াইটি ইকুয়াল টু এক্সটি প্লাস 10। কী করা হয়েছে, এক্সটি একটা যদি বাউন্ডেড সিগন্যাল হয়, একটা ফাইনাইট সিগন্যাল হয়, এটার ভ্যালু যদি 2 হয়, একটা ডিসি ভ্যালু, এক্সটি হচ্ছে একটা ডিসি ভ্যালু যার ভ্যালু হচ্ছে 2, তার সাথে 10 ইউনিট যোগ করা হচ্ছে, তাহলে ওয়াইটি তৈরি হচ্ছে 12। তাহলে 12 কি, একটা ফাইনাইট ভ্যালু। তাহলে আমি ইনপুটে এক্সটিতে 2 একটা ফাইনাইট ভ্যালু দিয়েছি, একটা ডিসি ভ্যালু দিয়েছি, এবং আউটপুটেও একটা ডিসি ভ্যালু তৈরি হয়েছে, ফাইনাইট ভ্যালু তৈরি হয়েছে, তাহলে এটা একটা বাউন্ডেড সিগন্যাল, এটা বিভো স্টেবল সিগন্যাল, বিভো স্টেবল সিস্টেম। আর এখানে সাইন ওয়াই এক্স অফ টির ভ্যালু আমি যাই দিই না কেন, এক্স অফ টির ভ্যালু আমি যদি ফাইনাইট দিই কিংবা ইনফিনিটি দিই, আমরা সাইনের ভ্যালু সবসময় +1 থেকে -1 এর মধ্যেই কিন্তু, এই রেঞ্জের মধ্যেই কিন্তু থাকবে। তার মানে আউটপুট সবসময় স্টেবল হবে। আমি বাউন্ডেড ইনপুট দেই কিংবা বাউন্ডেড আউটপুট না দিই, আনবাউন্ডেড ইনপুট দিই, আউটপুট কিন্তু আমার সবসময় বাউন্ডেড থাকবে। এটাই হচ্ছে মূলত বাউন্ডেড ইনপুট, বাউন্ডেড আউটপুটের কন্ডিশন। এই হচ্ছে আমাদের যে ভাইভার যে কোয়েশ্চেন দিয়েছিলাম আমি, সেই ভাইভার কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের সুবিধা হয়েছে। সবাই ভালো থাকবেন, আশা করি ভাইভাটা ভালো হবে।